ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিংটা বাকি ছিল। একটা পোস্টের মধ্যে ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং এর মানে হচ্ছে এইটা, যে এই পোস্টটাতে যাই, ধরি যে এটা হচ্ছে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, তার মানে বিবিসি একটা আছে, হেল্পলাইন আছে, মায়োলি ক্লিনিক আছে, এরকম অনেকগুলো আছে, ওয়েবএমডি আছে। ওয়েবএমডির 2টা ইউআরএল একসাথে র্যাঙ্কিং আছে, বাহ, খুবই ভালো। এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা পোস্ট যেটা আমি করলাম একটা টপিকের উপরে। তো গুগল যেটা বলে বা যেটা রুলস এসইওর সেটা হচ্ছে যে আপনি আপনার এই কন্টেন্ট থেকে 2 ধরনের লিঙ্ক প্রোভাইড করবেন, করতেই হবে। যেটা সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এটা করাটা দরকার আছে এবং বাধ্যতামূলক এক প্রকারের, এবং বলতে পারেন যে এটা আপনার জন্য লাভ। কেন লাভ? কারণ হচ্ছে যে আহ, আপনি কখনোই চাইবেন না যে আপনার ওয়েবসাইটে একজন ট্রাফিক আসার পর, একটা ট্রাফিক যখন আসবে, এই ট্রাফিকটা আপনার এই কন্টেন্টটা যখন একটা ট্রাফিক আসছে, তো এই কন্টেন্টটা পড়েই ট্রাফিকটা চলে যাক, ইউজারটা চলে যাক। আপনি অবশ্যই চাইবেন এই ট্রাফিক এই আর্টিকেলটা পড়ে অন্য আরেকটা আর্টিকেল আমার ওয়েবসাইটে আছে, আদার্স কোনো একটা টপিক বা এটার সাথে রিলেভেন্ট কোনো একটা টপিক, তো ওইটাও পড়ুক। আপনি এটাই চাবেন, এবং সে আমার ওয়েবসাইটে থাকুক, সবসময় আমার সাইটেই থাকুক। আর কারণ সে আমার সাইটে যত বেশিক্ষণ থাকবে আমার জন্য ততটাই বেশি লাভ, এবং আমার বাউন্স রেট আমার জন্য ততটা বেশি কমে আসবে। বাউন্স রেট কি সেটা আজকের ক্লাসে দেখব। কথা হচ্ছে এইটা করার জন্য আমাকে ইন্টারনাল লিঙ্কিং করতে হবে। দ্যাট মিনস আমার এই কন্টেন্টের সাথে আমার আদার্স আমার ওয়েবসাইটেরই অন্য কোনো একটা কন্টেন্টের সাথে এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ডকে পিক করে সেটাকে অ্যাঙ্কর টেক্সট হিসাবে ইউজ করে তার সাথে লিঙ্কিং করে দেওয়া। আর এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে এমন কোনো একটা ওয়েবসাইটকে আমার এই কন্টেন্ট হতে সাজেস্ট করে দেওয়া, যে ঠিক আছে আমার এখানে এই ধরনের ইনফরমেশন পাচ্ছ, বা ধরেন যে এখানে একটা কথা আছে, যখন এখানে একটা ইনফরমেশন আছে যে 2008-এর স্টাডি অনুসারে যে ধরনের রেজাল্টস পাওয়া যাচ্ছে, এই টাইপের মনে করেন সাপোজ এখানে একটা কথা আছে। এইটার যে আমি আগেই বলেছি, যখন আমি কোনো একটা রেফারেন্স নিচ্ছি বা কোনো একটা উক্তি দিচ্ছি কোটেশনের মধ্যে, এইটার অ্যাকচুয়াল রেফারেন্সটা কোথায় আছে বা কে বললো এই কথাটা, সেটা আদার্স একটা ওয়েবসাইট থেকে হয়তো আমি পেয়েছি, যেটা রেফারেন্স হিসেবে আমি আমার ওয়েবসাইটের জন্য ইউজ করছি। অবশ্যই ওই রেফারেন্সটা ইউজ করে অ্যাজ এ এক্সটার্নাল লিঙ্কিং হিসাবে। দ্যাট মিনস যদি হয় যে এটা এই এভিডেন্সের জন্য যদি কোনো একটা ওয়েবসাইট কথা বলে, সো আমি এটাকে অ্যাঙ্কর করে সাপোজ দিয়ে দিলাম, তো দ্যাট মিনস তাহলে এখন এক্সটার্নাল লিঙ্কের দিক দিয়ে যেহেতু আমার কিওয়ার্ড হচ্ছে বি স্ট্রিং থেরাপি নিলাম, তার মধ্যে আমি দেখছি বিবিসি বি স্ট্রিং বলছে যে উইমেন রাইজ আফটার হ্যাভিং বি স্ট্রিং থেরাপিস, বিবিসি নিউজের একটা নিউজ আছে। এটার সাথে রিলেভেন্ট যদি কিছু থাকে, বি ভ্যানম আছে, বি স্ট্রিং এখানে একটা আছে, ডায়াগনোসিস ট্রিটমেন্ট নিয়ে কথা বলেছে, এখানে ওভারভিউ অ্যান্ড বেনিফিট নিয়ে কথা বলেছে, আমি এটাকে দিতে পারি। এটাকে লিঙ্কটা কপি করলাম, এবং এখানে যদি কোথাও লেখা থাকে বিস্টিং থেরাপি বেনিফিট, এরকম যদি কথা যদি এখানে একটা অ্যাড করে দেওয়া যায়, এটার সাথে দেখা গেল যে আমি দিয়ে দিলাম। বা এই যে এখানে আছে ভ্যানম থেরাপি, সেখানে এখানে একটা কথা আছে ভ্যানম থেরাপি নিয়ে, যেমন আমি দেখেছি এই যে এখানে ইফেক্ট বেনিফিট অ্যান্ড ভ্যানম থেরাপি, এটাই নিলাম আমি, এটা নিলাম, এবং এই সাইটটা ভ্যানম থেরাপি নিয়ে কথা বলেছে, আর এখানে আমার একটা কিওয়ার্ড অলরেডি আছে ভ্যানম থেরাপি নিয়ে, ভ্যানম থেরাপি, আমি করলাম এটা নিলাম, এবং আমার এই কিওয়ার্ডটা থ্রুতে একটা অ্যাঙ্কর টেক্সট পিক করে এইখানে আমি তাকে একটা এই যে ওয়েবসাইটটা ছিল যে ভ্যানম থেরাপি নিয়ে কথা বলেছে বাইরের ওয়েবসাইটটা, একে আমি এখান থেকে আমার একটা ব্যাকলিঙ্ক দিচ্ছি। সেটা আমি এখন ডু ফলো ব্যাকলিঙ্ক দিতে পারি বা নো ফলো দিতে পারি। সাপোজ আমি এটাকে নো ফলো ব্যাকলিঙ্ক হিসেবে দিয়ে রাখলাম, আমি চেকমার্ক করে রাখলাম নো ফলো ব্যাকলিঙ্ক অ্যান্ড এন্টার করলাম। আমার ওয়েবসাইট থেকে এই ব্যক্তি একটা ব্যাকলিঙ্ক পেল, বা এই যে লিঙ্কটা আমার ওয়েবসাইটের থেকে অন্য কোনো একটা ওয়েবসাইটকে একটা লিঙ্ক প্রোভাইড হলো, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। যখনই একটা লিঙ্ক আমার ওয়েবসাইট থেকে বাইরের কোনো একটা ওয়েবসাইটের উপরে চলে যাবে, সেটা এক্সটার্নাল লিঙ্কিং হিসেবে কাউন্ট হয়, যেটা এখানে এটা মাস্ট বি প্রোভাইড করতে হয়। এরপর আসেন ইন্টারনাল লিঙ্কিং এর মধ্যে। সাপোজ এখন আমার এখানে আমি স্কিন নিয়ে কথা বলেছি, ওয়েট লস নিয়ে কথা বলেছি, হানি নিয়ে কথা বলেছি। যদি এই ধরনের কোনো কথা এখানে থেকে থাকে, আমি একটু চেক করে দেখি এখানে ইউজ হয়েছে কিনা কোথাও। হানি, ওকে, এই যে এখানে আছে হানি। দেন
ট্রিটমেন্ট অফ হানি, আমি এই কিওয়ার্ডটাকে নিতে পারি, এই কিওয়ার্ডটা আমার সাথে যায়, আই থিঙ্ক সো। এই যে ট্রিটমেন্টস অফ হানি, দ্য ট্রিটমেন্টস অফ হানি, বা পুরোটাই নিতে পারি, এটা একটা কিওয়ার্ড হতে পারে। এবং আমি জানি আমার ওয়েবসাইটে হানি নিয়ে একটা কথা বলা আছে, সো আমি একটু যাই সেখানে। যেমন এই কন্টেন্টটা, ইজ হানি গুড ফর ওয়েট লস। যেমন এইটা হচ্ছে আমার ইউআরএলটা, যেটা হানি নিয়ে আমি কথা বলেছি। সো এই ইউআরএলটা নিলাম, যেটা আমার ওয়েবসাইটে নিজস্ব কন্টেন্ট, ফাইন। সো এটার মতো দেখেন আমি লিঙ্কিং করে রেখেছি, এখানে লিঙ্কিং করেছি, এখানে লিঙ্ক করেছি, এখানে লিঙ্ক করেছি। তো এটার সাথে আমার হচ্ছে যাচ্ছে, এটা আমার ইন্টারনাল লিঙ্কিং হিসেবে আমি এটা ইউজ করতে পারি, করলাম। এবং এটা অবশ্যই ডু ফলো ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হবে, দিয়ে দিলাম, দুই জায়গায় লিঙ্কিং করলাম। এখন যদি আমি একটু ইউএসটিসির দিকে তাকাই, আমি যদি অ্যানালাইসিসটা একটু দেখি, আমার ইন্টারনাল লিঙ্কিং ওকে আছে, ঠিক আছে। এখানে আউটবাউন্ড লিঙ্ক যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ব্যক্তিকে আমি যে লিঙ্কটা দিয়েছিলাম, এক্সটার্নাল লিঙ্কিং, এটাই হচ্ছে এখানে ইমপ্রুভমেন্ট বলতেছে যে এটা হচ্ছে নো ফলোতে আমি দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। আমাকে নর্মাল লিঙ্ক দিতে বলছে, নর্মাল লিঙ্ক মিনস অ্যাড সাম নর্মাল লিঙ্কস, দ্যাট মিনস আমাকে কিছু ডু ফলো ব্যাকলিঙ্ক দিতে বলছে। আচ্ছা, আমি এটাকে একটু তাহলে এক কাজ করি, এটাকে ডু ফলো ব্যাকলিঙ্কে কনভার্ট করে দিচ্ছি, তারপরে দেখেন সিস্টেমটা কি আসে। যদি মনে হয় যে না আপনি আমাকে ডু ফলো ব্যাকলিঙ্ক না নো ফলোই দিবেন, তো ওই প্রবলেম, ওইটা ইমপ্রুভমেন্ট, এটা প্রবলেম না ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। ইমপ্রুভমেন্টের প্রবলেম সেম না। আমি একে ডু ফলো করলাম, এখন আমি একটু নিচে চেক যাই, এখন আউটবাউন্ড লিঙ্কটাও ওকে হয়ে গেছে মোটামুটি। এসইও সেগমেন্টে মেটা ডেসক্রিপশনটা লেখা শেষ হলে এটা গ্রিন সিগন্যাল হবে, মাস্ট বি, এখানে কোনো সমস্যা নেই, কারণ এখানে মেটা ডেসক্রিপশনের লেন্থ যেটা, সেটা মেটা ডেসক্রিপশন লিখলেই ঠিক হবে। ইমেজ তো অ্যাড করা হয় নাই, যখন ইমেজ অ্যাড করব তখন অল্টার টেক্সটটা অবশ্যই ইউজ করব, দেখা যাবে যে এই দুইটা প্রবলেমই সলভ হবে, ঠিক আছে। আর সাব হেডিং এর মধ্যে এখানে একটা বলে দিছে অফ ইউর কপি, দ্যাটস টু মাচ। আপনি সাব হেডিং অনেক বেশি ইউজ করে ফেলেছেন, মেবি, আই থিঙ্ক সো। যেটা আমাদের প্রিফেস হিসেবে ছিল কোথায়, বি স্ট্রিং থেরাপি, এই কথাটাই সাব হেডিং এর মধ্যে অনেকবার ইউজ করা হয়েছে, যেমন বি স্ট্রিং থেরাপি, এগুলো কিন্তু হেডিং হিসেবে ইউজ করা হয়েছে এখানে, আই থিঙ্ক সো। আচ্ছা, এটা প্যারাগ্রাফ ইউজ করছে, একটু উপরের দিকে দেখি, এইখানে এই যে বি স্ট্রিং থেরাপি, এটা H2 ট্যাগ ইউজ করা হয়েছে, বি স্ট্রিং থেরাপি, বি থেরাপি H3 তে ইউজ করা হয়েছে, এটা ঠিক আছে। হিসাব মতে এটা বলছে, ডাজন্ট ম্যাটার, এটা প্রবলেম যদি না হয় ওকে ফাইন, দরকার নাই, ইমপ্রুভমেন্টের মধ্যে আছে, থাকুক। একটা প্রবলেম এটা যে আহামরি কোনো সমস্যা না, এটা প্রবলেম হিসেবে থেকে গেলেও এই দুইটা যখন আমার সলভ হয়ে যাবে অটোমেটিক্যালি গ্রিন সিগন্যালে চলে আসবে, এটা অলরেডি অরেঞ্জ কালারে আছে, এই দুইটা ঠিক হলেই হয়ে যাবে। আমি যদি একটু লিখি যে সাপোজ, আমি এটা সেভ করছি না, আমি এতটুকুই জাস্ট লিখে রাখি, দ্যাট এতটুকু নিলাম, আমি কপি করে নিলাম এবং এটাকে আমি অ্যাড করলাম, দেখেন অলরেডি গ্রিন সিগন্যালে চলে আসছে, ঠিকঠাক। আমি এখন দেখেন এখানে লেন্থ আমাকে বলতেছে যে 120 ক্যারেক্টারের নিচে আছে এখন, ঠিক আছে। আমাকে 156 ক্যারেক্টার করতে হবে, এর উপরে যেতে হবে, দ্যাট ইজ মানে 160 ক্যারেক্টার মিনিমাম যাবেন। সো আমি যদি একটু যাই যে Lyme diseases, Lyme পর্যন্তই থাকলো, একটু বাড়তে হবে। এখন দেখেন আমার কিন্তু ওই প্রবলেমটা নাই, এটাও সলভ হয়ে গেল। কোথায় মেটা ডেসক্রিপশন লেন্থ কোথায় গেল, এই যে সিগন্যাল ওকে হয়ে গেছে। একটা করে চেক করবেন এবং একটা করে হচ্ছে চেক করে নেবেন অন পেজের ক্ষেত্রে। বাকিটা এখানে আমার এখন শুধু ইমপ্রুভমেন্ট, আমার রিডাবিলিটিটা করা দরকার। রিডাবিলিটিতে কিছু জিনিস আছে, এগুলো আমি ফিক্সড করলেই ফিক্সড হয়ে যাচ্ছে, যেটা একটু বলে দিয়েছি। আচ্ছা, তো এটা গেল ইন্টারনাল আর এক্সটার্নাল লিঙ্কিং, যে বাইরের কাউকে দেওয়া আর নিজের ওয়েবসাইটের মধ্যে কাউকে দেওয়া।
ভাই একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, অবশ্যই বলেন। আচ্ছা, এই যে আমরা লিঙ্ক গুলা দিচ্ছি, হ্যাঁ, এই যে আমার জুস গুলা যাচ্ছে, এটা আমার লাভ হয়। আমার লাভ হচ্ছে আমি এখানে আমার অন পেজটাকে পারফেক্টলি করে রাখছি। আমার আমার ওয়েবসাইটে অন পেজ ঠিকঠাক একদম ফুললি অপটিমাইজ করা আছে অন পেজের জন্য, যেভাবে করা উচিত একজনকে একটা এক্সটার্নাল লিঙ্কিং দেওয়া। হ্যাঁ, এখন আমার বেনিফিটটা কি যদি বলি, যখন হ্যাঁ, এটাই। আমি তাকে একটা ব্যাকলিং দিচ্ছি, সাপোজ এটা তো অনেক বড় একটা ওয়েবসাইট, ধরেন এর কাছে আমার কোনো ভ্যালু নাই, একদমই নাই, এই ব্যক্তি আমার কথা শুনবে না, তারপর দিয়ে রাখছে। এখন এমন হতে পারে যে আমার মতোই কোনো একটা ওয়েবসাইট এই বিষয়টা নিয়ে লিখছে, থাকতেই পারে। আমি যদি একটু এটা ফার্স্ট পেজে আছে, আমি সেকেন্ড থার্ড পেজে গেলে আমি অবশ্যই এমন ওয়েবসাইট পাবো যাদের ভ্যালুটা আমার মতো বা আমার থেকেও লো। আমি যদি তাকে একটা এখান থেকে একটা ব্যাকলিং দেই এবং তার সাথে যদি আমি আউটরিচ করি, দেখো আমার এখানে তুমি একটা কন্টেন্ট লিখছো, আমি তোমাকে একটা ব্যাকলিং দিচ্ছি, ডু ফলো ব্যাকলিং। সো আমারও তো একটা ব্যাকলিং দরকার, তুমি যদি তোমার এখান থেকে তো একটা এক্সটার্নাল লিঙ্কিং দিবাই কাউকে না কাউকে অন পেজ পারফেক্ট করার জন্য, তাহলে এই হচ্ছে আমার লিঙ্কিং, যে দেখো আমি তোমাকে একটা ব্যাকলিং দিছি, তুমি আমাকে একটা ব্যাকলিং দিতে পারো। সে আচ্ছা, আচ্ছা, ব্যাকলিং পাচ্ছে, সে ক্লিয়ার, আপনাকে ক্লিয়ার, অবশ্যই একটা ক্লিয়ার, ব্যাকলিং থ্যাংক দিবে। ইউ, এটা ক্লিয়ার, থ্যাংক বেনিফিট, আমি তার কাছে রিচ আউট করে আমি বলতে পারবো যে দেখো আমি তোমাকে একটা ব্যাকলিং দিচ্ছি। তোমার তো ব্যাকলিং দেওয়া উচিত, কারণ এক্সটার্নাল লিঙ্কিং অন পেজকে পারফেক্টলি অপটিমাইজ করার জন্য দরকার এক্সটার্নাল লিঙ্কিং বা আউটবাউন্ড লিঙ্ক। সো তুমি এটা আমাকে দিতে পারো যদি কাউকে না দিয়ে থাকো। ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, মিনি অনসেট অডিট এক্সপ্লেইনড বলতে পারি যে আমি টোটালি আমার অন পেজ একটা, যে আমার ঠিকঠাক মতো অন পেজ করা হয়েছে কিনা আমার ওয়েবসাইটে। এখন অন পেজের অডিট করতে গেলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমার এক্সেস লাগবে, উইদাউট এক্সেস ফুললি অন পেজ করা অডিট করা যায় না, যে ঠিকঠাক সবকিছু আছে কিনা জাস্ট দেখে বাইরে থেকে। যেমন এটা ওয়েবসাইট, আমি বাইরে থেকে এক্সেসে নাই, কন্টেন্ট পরে আমি কি বুঝবো ফুললি আছে কিনা, আমি কতটুকু দেখতে পারবো? আমি দেখতে পারবো এতটুকুই যে ইউআরএলটা অপটিমাইজ করা আছে কিনা, কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে ইউজ করা হয়েছে কিনা, কিওয়ার্ডগুলো সাবহেডিং এর মধ্যে কতগুলো ইউজ করা হয়েছে এবং টোটাল কন্টেন্টের মধ্যে কতবার ইউজ করা হয়েছে। এর বাইরে কিন্তু কিছু দেখতে পারবেন না। ইভেন এই ইমেজের অল্টার টেক্সট কি ইউজ করা হয়েছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। এখান থেকে আমি ইমেজটা সেভ করি, সেভ করলে এখানে ফাইলের নাম আসবে, ইমেজের যে একটা ফাইলের নাম নাম ছিল সেই ফাইলের নাম আসবে, বাট অ্যাকচুয়ালি এটার অ্যাঙ্কর টেক্সট কি বা এইটার অ্যাকচুয়ালি অ্যাঙ্কর টেক্সট মিসিং কিনা সেটা আসবে না। যেমন দেখেন আনটাইটেল ডিজাইন, এটা দাও, ফাইলের নাম ছিল এইটা, বাট এটা তো অ্যাকচুয়ালি ইমেজের অ্যাঙ্কর টেক্সট না, অল্টার টেক্সট না। ইমেজে অল্টার টেক্সট হয় হচ্ছে ওই স্পেসিফিক কিওয়ার্ডটাকে আমরা অল্টার টেক্সট হিসেবে ইউজ করি। এইটা দেখার জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করতে পারি, সেটা হচ্ছে এটা ফ্রিতেই পাবেন, আপনার ডাউনলোড করে নেবেন। আমি একটু কেটে যাচ্ছি সফটওয়্যারটাতে, 300 MB মতো সফটওয়্যারটা করে নেবেন, ডাউনলোড করে নেবেন। কি ছিল? স্পাই গ্লাস, স্ক্রিমিং ফ্রগ। স্ক্রিমিং ফ্রগ এসইও স্পাইডার, এই সফটওয়্যারটা একটু ডাউনলোড করে নিয়েন সবাই। আমি একটু ওপেন করছি এটাকে। এখানে অনেকগুলো আসছে, ইন্টারনাল এক্সটার্নাল সিকিউরিটি রেসপন্স কোড, ইউআরএল, পেজ টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা কিওয়ার্ড, H1 H2 কন্টেন্ট, ইমেজ, ক্যানোনিক্যাল, প্রেজেন্ট ডাইরেক্টিভস। দেন এখানে যদি আমি এটাকে আর একটু করি, এখানে যদি আমি একটু দেখি, এখানে আরো কিছু এএমপি, এজেএক্স, এইগুলো হচ্ছে এজেএক্স, দেন স্ট্রাকচার ডাটা, পেজ স্প্রিট, অ্যানালাইটিক্স, সার্চ কনসোল, সব মানে এভরিথিং এখান থেকে কন্ট্রোল করা সম্ভব। তবে এখানে কিছু বিষয় পাবো যেগুলো আমাদেরকে হচ্ছে আমাদের সার্চ কনসোলের সাথে হচ্ছে এপিআই থ্রোতে লিঙ্কিং করে দেন হচ্ছে আমাদেরকে কভার দেয়। এখানে ওভারভিউ আছে, নিচে আরো একদম ইন ডিটেলস ইন শর্ট আছে। এখানে আমরা একটা ইউআরএল দিব এবং ইউআরএল এর স্পেসিফিক যাবতীয় যত কিছু আছে সবকিছু আমাদেরকে হচ্ছে বের করে দিবে। So, আমি যদি এটাকেই দেই, আমার সেটটাকে আমি সাপোজ দিলাম, দেখি লিমিটেডের মধ্যে প্রবলেম হচ্ছে এইটাই যে 500টা করে ইউআরএল হচ্ছে ক্রাউল করে। ওকে, ক্রাউল করতেছে, এটা 100% হবে।
100% হয়ে গেছে। আচ্ছা, টোটাল আমার এখানে ক্রাউল করার পরে টোটাল এখানে দেখেন কমপ্লিটে 393টা হচ্ছে লিঙ্ক ছিল, তার মধ্যে 393টাই সে ক্রাউল করছে, যেহেতু ফ্রিতে 500টার মধ্যে করে, ওয়েবসাইটটা যেহেতু ছোট, সো তার মধ্যে 300টা ছিল, সবকিছু মিলে ইউআরএল নিয়ে নিল। এবং দেখেন আমার রুট ডোমেন হচ্ছে এইটা, এবং এরপরে আমার যেখানে হচ্ছে আমার ইমেজগুলো আপলোড হয় সেই ফোল্ডার, আমার ক্যাটাগরিগুলো নিয়েছে, তারপর আমার কন্টেন্টগুলো নিয়েছে, ইমেজগুলো নিয়েছে, সব একবারে ইন্টারনালি যা কিছু আছে টোটাল এইখানে দেখেন 300 কতগুলো লিঙ্ক আছে যে, আচ্ছা 100 ইন্টারনালি নিচে হচ্ছে 184টা লিঙ্ক, এবং এক্সটার্নাল লিঙ্ক আছে কতগুলা, এক্সটার্নাল লিঙ্ক আছে আরো 209টা এক্সটার্নাল লিঙ্ক আছে, যেমন টুইটার, ফেসবুক, যেখান থেকে আমি ব্যাকলিঙ্ক পেয়েছি, স্কাইপি, তারপর হচ্ছে জিটি পকেট, পিন্টারেস্ট, টেলিগ্রাম, টামলার, কোথায় কোথা থেকে আমি ব্যাকলিঙ্ক পেয়েছি মোটামুটি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে, সেগুলো এক্সটার্নালি কোথায় থেকে ব্যাকলিঙ্ক আছে সেগুলো। এই গেল আমার ওয়েবসাইটের সিকিউরিটি রিলেটেড স্ট্যাটাস কোডগুলো এখানে দেখতে পাচ্ছি, আমি বলবো স্ট্যাটাস কোডগুলোকে আমি বলবো। তারপর পাচ্ছি হচ্ছে রেসপন্স কোড, এটা হচ্ছে রেসপন্স কোড, ইউআরএলগুলো কি কি আছে, পেজের টাইটেল, কতগুলো পেজ আছে এবং পেজের টাইটেল কি ছিল, ইভেন পেজের টাইটেলের লেন্থ কত, কত পিক্সেলে আছে, এই যে পেজগুলো আমার আছে এই পেজগুলো ইন্ডেক্সেবল কিনা, গুগলে ইন্ডেক্স হচ্ছে কিনা, সেই ইন্ডেক্সেবিলিটিটা আমাকে দেখাচ্ছে। আমি কিন্তু প্রতিটা পেজ আমাকে আলাদা আলাদা করে ঘুরতে হচ্ছে না এখন, আমার এখানে 100-200 যত পেজই থাকুক, যতগুলো পেজ আছে সবগুলা পেজ আমাকে দেখাচ্ছে উইথ তাদের পেজের টাইটেল সহ, মেটা ডেসক্রিপশন, যতগুলো কন্টেন্ট আছে এখানে, ক্যাটাগরি কন্টেন্ট যা আছে প্রত্যেকের কন্টেন্টে আমি কি কি মেটা ডেসক্রিপশন অ্যাড করেছি, মেটা ডেসক্রিপশনের লেন্থ কত, সেটা মেটা ডেসক্রিপশনের পিক্সেল কত, এবং মেটা ডেসক্রিপশন এর যে ইউআরএলগুলো, যে পোস্টগুলো আছে এগুলো ইন্ডেক্সেবল কিনা, প্রত্যেকটা এখানে শো করছে। আচ্ছা, এরপরে মেটা কিওয়ার্ড এখন গুগল চায় না, লাগে না, দ্যাটস ওয়াই মিসিং, ইউজ করিনি কোথাও। H1 ট্যাগ কতগুলা ইউজ করা হয়েছে, কোথায় কোথায় ইউজ করা হয়েছে, কোন কোন কন্টেন্টের মধ্যে কোন কোন H1 ট্যাগ ইউজ করা হয়েছে বলে দিচ্ছে। ইভেন সেটার H1 এর লেন্থ কত, H2 ইউজ করলে H1 তে কতগুলা গেছে সেটা, এবং H2 লেন্থ কত, ইন্ডেক্সেবল কিনা এটা দেখাচ্ছে। তারপর হচ্ছে H2 তে আসি, H2 ট্যাগ কতগুলো ইউজ করা হয়েছে এবং সেই H2 ট্যাগগুলো কি, আমার কোন কোন কথাগুলো ইউজ করা হয়েছে। সো ইজিলি আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে যান, আপনার নিজের ওয়েবসাইট অ্যানালাইসিস করতে যান, অ্যাকচুয়ালি আমার কম্পিটিটর এই কন্টেন্টের জন্য কোন ইউআরএলকে ইউজ করলো, বা একটা স্পেসিফিক ইউআরএলকে এখানে দিলাম, যেখানে রুট ডোমেন দিয়েছি, রুট ডোমেনের বদলে আমি স্পেসিফিক একটা আমার কম্পিটিটর যেই পেজটা নিয়ে র্যাঙ্কিং আছে, সে অ্যাকচুয়ালি পেজে কী কী ধরনের কাজ করলো, অন পেজের কী করলো, ইন ডিটেলস ইনফরমেশন আমি নিব। এই একটা সফটওয়্যার যেটা আমরা ফ্রিতে নিতে পারি। দেন কন্টেন্টের মধ্যে আসি, আমার কন্টেন্টের মধ্যে টোটাল কত কোন কোন কন্টেন্টে কত ওয়ার্ডের কন্টেন্ট আমি ইউজ করেছি সেটা ইজিলি জানতে পারতেছি আমার কম্পিটিটরের বা আমার নিজের। ইমেজগুলার টাইপ কত, ইমেজগুলোর সাইজ কত, এখান থেকে আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারতেছি যে আমার এখানে ওভার সাইজেস কোনো ইমেজ আছে কিনা, যেগুলো 100 কেবি 200 কেবির উপরে থাকলে সেগুলো আমি কোন ইমেজ, সেই ইমেজের লিঙ্ক কি, এখানে লিঙ্ক সহ চলে আসছে। সো এই লিঙ্ক ধরে আমি খুঁজে পেতে পারি যে অ্যাকচুয়াল আমার সেই ইমেজটা কি এবং কোন ইমেজটা আমাকে ঠিক করা উচিত। যেমন এখানে একটা আছে 175 কেবি ইমেজ, এই একটা ইমেজ আছে, অ্যাকচুয়ালি এই ইমেজটা কোন ইমেজ আমি জানি না। সো এখান থেকে আমি ফাইন্ড আউট করলাম, এবং আমি যদি এখানে আমার লিঙ্কটাকে প্রোভাইড করি আমি অ্যাকচুয়ালি পেয়ে যাবো যে আসলে কোন ইমেজ এটা দেখি। এবং এখানে এই একটা ইমেজ, দ্যাট মিনস এটাকে আমার ফিক্সড করতে হবে, যেটা 175 কেবির মধ্যে আছে, এই ইমেজটা কই আছে এখন আমি ইজিলি খুঁজে বাই করতে পারবো, এবং সেই ইমেজগুলো ইন্ডেক্স হচ্ছে কিনা এই ব্যাপারটা, ইউআরএলগুলো আমার ক্যানোনিক্যাল করা আছে কিনা, এবং সেই ক্যানোনিক্যাল ইউআরএলগুলো আমার এখানে ইন্ডেক্স হচ্ছে কিনা। এটা হচ্ছে অ্যাড্রেস, তারপরে ক্যানোনিক্যালের হচ্ছে এলিমেন্টসগুলো কি কি এগুলো পাচ্ছি। এখানে আমার রোবটস ফলো করতেছে কিনা, এবং স্নিপেট রেজাল্টসে কি আসতেছে, ইমেজের প্রিভিউ কেমন আসছে, সেই বিষয়গুলো আসছে এখানে। বাকিগুলো এখানে দরকার নেই আমাদের, আপাতত জানা না জানলেও হবে। এগুলো উপরের সেগমেন্ট হচ্ছে একটা একটা করে ইন্টারনাল লিঙ্কিং এক্সপ্লেন। যখন আমি এটাতে আমি ফুল ওভারভিউটা পাচ্ছি এখানে, আমার যদি রেজাল্টস লাগে আমি এখান থেকে ইজিলি এক্সপোর্ট করে নিয়ে ফুললিটা আমার পুরো রিপোর্টটা আমি এক্সেল ফাইলে নিয়ে আমি ক্লায়েন্টকে অডিট দিয়ে দিতে পারি। এখন স্পেসিফিক কোনো পেজ যদি আমি ধরি লাইক দ্যাট, ইন্টারনালি আমি এই একটা পোস্ট এটাকে যখন আমি সিলেক্ট করলাম,
এই ইউআরএল এর স্পেসিফিক ফুল ডিটেলস এই নিচে আসছে। এই যে ইউআরএল ডিটেলস এর মধ্যে এখানে অ্যাড্রেস কি, এনকোডেড অ্যাড্রেস কি, স্ট্যাটাস কোড কত, স্ট্যাটাস ইন্ডেক্সেবল কিনা, এই যে এটা হচ্ছে একটা পোস্ট, দ্যাট মিনস এটা একটা পেজ, এই পেজের সাইজ কত, আমার এই পেজে কি ধরনের টাইটেল ইউজ করা হয়েছে, এই পেজের মেটা ডেসক্রিপশন কত, তার লেন্থ কত, পিক্সেল কত, H1 ট্যাগ কি ইউজ করা হয়েছে, তারপর যে H1 ট্যাগের লেন্থ, H2 ট্যাগ কি কি ইউজ করা হয়েছে, মেটা রোবটস কি টাইপের, ওয়ার্ড কাউন্ট, টেক্সটের রেশিও কত, ক্রাউল লিঙ্ক, তারপর হচ্ছে ইন লিঙ্কিং, ইউনিয়ন লিঙ্ক, মানে এক্সেট্রা এক্সেট্রা, হাবি যাবি অভাব নেই এখানে, সব ইন ডিটেলস পেয়ে যাবেন। ঠিক আছে, সবগুলো অ্যাবসোলিউট আছে, টাইপ পাথ, অ্যাকশনের টাইপ পাথগুলো ঠিকঠাক আছে। তারপরে হচ্ছে আমার কমেন্ট সেগমেন্টের ডব্লিউপি কমেন্ট পোস্ট ঠিকঠাক। এটা হচ্ছে ইউআরএল এর ডিটেলস। ইন লিঙ্কে যদি যাই, এই ইউআরএল এর এগেনস্টে আমার হাইপার লিঙ্কগুলো কি গেছে এবং কোন লিঙ্ক থেকে কোন লিঙ্কে হাইপার লিঙ্ক আমার কনভারসেশন হয়েছে, এবং এখানে এই কন্টেন্টের মধ্যে যে অ্যাঙ্কর টেক্সটগুলো ইউজ করা হয়েছে এগুলো মোটামুটি কোন কোন ধরনের অ্যাঙ্কর টেক্সট কোথায় কোথায় ইউজ করা হয়েছে, এবং আমার অল্টার টেক্সট যে ইমেজগুলোর মধ্যে ইউজ করা হয়েছে সেই অল্টার টেক্সট কি, এবং সেটা ফলো লিঙ্কের মধ্যে ঠিকঠাক আছে কিনা, টাইপের পাথ অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট, লিঙ্কের পাথের ফুল দিচ্ছে, লিঙ্কের পজিশন দিচ্ছে, কন্টেন্টের মধ্যে আছে, নেভিগেশনের মধ্যে আছে, ফুটার এরিয়াতে আমার লিঙ্কিং আছে, হেডিংয়ে আছে, অ্যাসাইডে আছে, প্রতিটা ইউআরএল স্পেসিফিক দিচ্ছে। আউটলিঙ্কে যদি যাই, আউটলিঙ্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি আমার আউটলিঙ্কগুলো কোথায় কোথায় গেছে, অ্যাঙ্কর টেক্সট কোথায় কোথায় গেছে, সাইড বার অ্যাঙ্কর টেক্সট গেছে, ইনস্টাগ্রামের মধ্যে অ্যাঙ্কর টেক্সট গেছে, টুইটার, ফেসবুক ফলোয়ার, মেনুতে আমার অ্যাঙ্কর টেক্সট আছে। এইগুলো কোথায়? এগুলো হচ্ছে আমার ওয়েবসাইটের ভিজিট করলে ওয়েবসাইটের মধ্যে যে ফুল স্ট্রাকচারের মধ্যে যেই ইয়েগুলো আছে, জাস্ট মিনিট, সোশ্যাল মিডিয়া আইকনগুলো যেগুলো আছে সেখানে যে লিঙ্কগুলো গেছে সেগুলো দেখায় দিচ্ছে, অ্যাকশন বারগুলো, যদি যেগুলো আমাদের কাজে লাগে হচ্ছে ফুল একটা ওয়েবসাইট যখন অডিট করি তখন এই বিষয়গুলো কাজে লাগে, আপাতত দরকার নেই। এই যে এই সেগমেন্টের মধ্যে বলেন বা ফুটার এরিয়াতে বলেন, যে যেখানেই বলি, কন্টেন্টের মধ্যে হোক বা এই যে এখানে কোথায় যায়, কোথায় যেমন এখানে যে সোশ্যাল বার, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, সেগুলো আসছে। মেনু বারের মধ্যে এখানে ফুটার মেনু, তারপরে হচ্ছে এখানে লিঙ্কিং করা আছে, ফুটার মেনু, এখানে যে লিঙ্কিং আছে, সোশ্যাল বারের লিঙ্কিং, এখানে লিঙ্কিং করা আছে, এই বিষয়গুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে অ্যাঙ্কর টেক্সট ইউজ করা হয়েছে। ইমেজ যেগুলো আছে এখানে, এটার মধ্যে যে ইমেজগুলো দেওয়া হয়েছে, কতগুলো ইমেজ দেওয়া হয়েছে, সেই ইমেজ সহ একদম ইমেজটা এখানে চলে আসে, এইখানে ইমেজে আসছে। তারপরে আমার ইমেজগুলোর অ্যাঙ্কর টেক্সট কি, এই যে অ্যাঙ্কর টেক্সট কি, সেই অ্যাঙ্কর টেক্সটগুলো সহ যে ইমেজগুলো ইউজ করা হয়েছে সেই ইমেজগুলো চলে আসছে এখানে। তারপর রিসোর্সগুলো কই থেকে যাচ্ছে, ডুপ্লিকেট আছে কিনা, সার্ফ স্নিপেট এগুলো আসবে না, কারণ এগুলো হচ্ছে আমাদেরকে ইয়ে করতে হবে। আচ্ছা, সার্ফটা আসছে, কি বলে জানো, সরাই, রেন্ডারেড পেজ না, ভিউ সোর্স, এগুলো হচ্ছে আমাদেরকে কনফিগার করতে হবে, এগুলো কনফিগার করলে তারপর আসবে। ঠিক আছে, স্ট্রাকচার ডাটা ডিটেলস, পেজ স্পিড, এই পেজের স্পিড কেমন, এগুলো আমাকে যখন এপিআই থ্রুতে কনফিগার করব তখন এই কনফিগার করার জন্য আমাদের এই যে কনফিগারেশন, এখানে মেনু বার আছে, কনফিগারেশন থেকে আপনার যা যা দরকার, সিডিএন, স্পিড, তারপর এপিআই এক্সেস থ্রুতে আপনার গুগল সার্চ কনসোল, এইচটিএফ এর এক্সেস, সব কিছু এটার সাথে অ্যাড করে ফুললি অডিটটা এখান থেকেই ফুলফিল ভাবে দিয়ে দেওয়া যায়। বাট আমরা সিম্পলি অন পেজের অডিট করছি, দ্যাট মিনস আমাকে দেখতে হচ্ছে আপাতত আমাদের আজকের লেসনে যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে যে ইউআরএলগুলো আছে, কতগুলো ইউআরএল আছে যেগুলার অ্যাঙ্কর টেক্সট মিসিং আছে, কতগুলো আছে পেজ আছে যেগুলো হচ্ছে রিডাইরেকশনে যাচ্ছে, স্ট্যাটাস কোড ওকে নাই, ইন্ডেক্স হচ্ছে কি বা হচ্ছে না, এই বিষয়গুলো। তারপরে কন্টেন্টগুলো ঠিকঠাক, মেটা ডেসক্রিপশন আছে কি আছে না, লেন্থ ঠিকঠাক আছে কিনা, ইউআরএল অপটিমাইজ আছে কিনা, এই বিষয়গুলো আমি ফুললি এক নজরে দেখে নিতে যাচ্ছি। এই বিষয়গুলোর জন্য এখানে এই যে কাজে লাগতেছে মেটা ডেসক্রিপশন, ওকে, কোনগুলোর নাই, এটার নাই, এটার নাই, তার মানে এখানে একটা ক্যাটাগরি আছে যে ক্যাটাগরির মধ্যে নাই স্পেসিফিক, আমি অল না দিয়ে আমি মিসিং কি কতগুলো আছে আমি দেখতে চাচ্ছি। ফাইন, মিসিং, এগুলো এই ইউআরএলগুলো আছে যেগুলোর মিসিং, মেটা ডেসক্রিপশন নাই, তারপর আমাকে ইউজ করতে হবে, আমি পেয়ে গেলাম, আমি এগুলো লিস্টিং করে রেখে দিতে পারি আমার ক্লায়েন্টের রিপোর্ট, এটাই যে ফাইন আমার এগুলো মিসিং আছে। তারপরে যাই হচ্ছে পেজের টাইটেল, কতগুলো পেজ আছে যেগুলো টাইটেল নাই, মিসিংগুলো আমি দেখতে চাচ্ছি, নাই, সবগুলোর টাইটেল আছে। H1 ট্যাগ কতগুলার পোস্টের নাই, আমি এটা দেখতে চাচ্ছি, নাই। ডুপ্লিকেট আছে কিনা সেটা একটু দেখি, ডুপ্লিকেট আছে, কয়েকটা পেজের আছে স্পেসিফিক। আচ্ছা, তারপর দেখতে চাচ্ছি 70 ক্যারেক্টার, নাই। মাল্টিপল কতগুলো আছে, মাল্টিপল 2টা আছে,
ওকে, সিমিলারলি কন্টেন্ট মিসিং বলতে তো কিছু হয় না, নেয়ার ডুপ্লিকেট কোনো কন্টেন্ট আছে কিনা, কাছাকাছি ডুপ্লিকেট করা, একদম এক্সট্রা ডুপ্লিকেটগুলো আছে কিনা, লো কন্টেন্ট পেজ আছে কিনা, কোনো স্পেলিং ইরোর আছে কিনা, তারপর হচ্ছে গ্রামার ইরোর আছে কিনা। এগুলো করার জন্য আমাকে গ্রামারলিগুলো যেগুলো সেগুলো হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে আমাকে ফিক্স করে নিতে হবে, আগে হচ্ছে সেট করতে হবে। এরপর আসি ইমেজের মধ্যে। ইমেজ থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে 100 কেবির উপরে কতগুলো ইমেজ আছে আমি একটু দেখতে চাচ্ছি, পেয়ে গেলাম। দ্যাট মিনস এগুলো আমাকে রিডিউস করতে হবে, যেগুলো 100 থেকে 100 কেবির মধ্যে আনতে হবে সামনে। এই লিস্টটা আমি পেলাম কোন কোন ইমেজগুলো আমাকে করতে হচ্ছে। তারপর দেখতে চাচ্ছি যে আমার অল্টার টেক্সট মিসিং আছে কতগুলো ইমেজ, এই হচ্ছে তাদের লিস্ট যেগুলো অল্টার টেক্সট নাই। দ্যাট মিনস এগুলো অল্টার টেক্সট আমাকে দিতে হবে। আমি একটা সিঙ্গেল পেজ না ঘুরে, সিঙ্গেল পোস্ট আমার এইভাবে না ঘুরে এই সফটওয়্যার থ্রুতে আমি এই পুরো ওয়েবসাইটটার অডিটটা আমি রান করতে পারতেছি অন পেজের। ইভেন এইটার তো ইমেজের একদম স্পেসিফিক ডিটেলস যদি চাই, ডিটেলসগুলো আমি এখান থেকে পাবো যদি থেকে থাকে আর কি। দেন ক্যানোনিক্যালের মধ্যে যদি দেখতে চাই যে কন্টেন্ট ক্যানোনিক্যাল কতগুলো করা আছে, দেন আমার সেলফ রেফারেন্সিং কতগুলো ওয়েবসাইটের আছে, দেন আমি দেখতে পাচ্ছি ক্যানোনিক্যালাইজড কতগুলো আছে যেগুলো একদমই নাই, মিসিং আছে ক্যানোনিক্যাল নাই, কোনো সবগুলোই ক্যানোনিক্যাল করা, মাল্টিপল ক্যানোনিক্যাল নাই, খুবই ভালো। ইন্ডেক্স হচ্ছে না এমন কোনো ক্যানোনিক্যাল ইউআরএল আছে কিনা, নাই, পারফেক্ট, ঠিকঠাক। ইন্টারনালি যাই, ইন্টারনালি যদি দেখতে চাচ্ছি যে আমার ইন্টারনালি দেখতে পাচ্ছি এখানে আসেন একটু ইন্টারনালি আমার এই ওয়েবসাইটের মধ্যে HTML এর রেশিও কত পার্সেন্ট ইউজ করা হয়েছে, জাভাস্ক্রিপ্ট, CSS এবং ইমেজ আমি কত পার্সেন্ট কীভাবে ইউজ করেছি আমার ওয়েবসাইটের মধ্যে টোটালি দেখতে পাচ্ছি এই বিষয়টা। এখন আসি এই সামারি অপশনসে। এখানে যে বিষয়গুলো এক্সটার্নাল ইউআরএল, রেসপন্স কোড, হোয়াটএভার, এইখানে দেখেন স্ট্যাটাস কোড 200 করা আছে, ঠিক আছে, 200 দেওয়া আছে। এখানে আবার দেখেন 301 করা আছে, মুভ পারমানেন্টলি। 200 যে স্ট্যাটাস কোডগুলো আছে এগুলো হচ্ছে মানে হচ্ছে যে আমি এই পোস্টটা এখানে করেছি এবং এই ইউআরএলটা যখন আমি দিয়েছি, একটা পাবলিশ করলাম কন্টেন্ট লাইক দ্যাট, এটা একটা কন্টেন্ট আজকে লিখলাম, লিখে পাবলিশ করলাম, এটার এগেনস্ট আমি একটা ইউআরএল পাবো। এই ইউআরএলটা আমার আছে একদম শুরু থেকে দিচ্ছি এখন পর্যন্ত আছে, ধরুন 1 মাস আগে দিলাম এখন পর্যন্ত আছে, এটা আমি চেঞ্জ করিনি, ইউআরএল চেঞ্জ করি নাই বা পোস্টটা আমি রিমুভও করিনি, এভাবে আছে এবং এটা আমার পেজে স্টিল নাও আছে। তখন স্ট্যাটাস কোডগুলো হচ্ছে 200-তে শো করে। এখন কোনো একটা কারণে 301 কখন হয়, ধরেন আপনার এখানে অন্য কোনো একটা কন্টেন্ট ছিল, সেটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওই কন্টেন্টটা চাচ্ছেন যে ওইটার সাথে অন্য একটা লিঙ্কিং করে দিবেন, যে ঠিক আছে ওই ইউআরএল যদি ক্লিক করে আমাদের 404 ইউরোর আসে। অনেক কন্টেন্ট দেখবেন ইউআরএল লিঙ্কে ক্লিক করলে 404 ইউরোর আসে, বা পেজ নট ফাউন্ড, কন্টেন্ট নট ফাউন্ড, এরকম ইউরোর আসে। ওই ইউরোরগুলো কারণ যেহেতু ইউআরএলগুলো অলরেডি গুগল ইন্ডেক্স হয়ে গেছে, ওই থ্রুতে আমার ভিজিটর আসছে, আমি ইউআরএলটা তো চেঞ্জ করতে পারবো না। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওই ইউআরএলটার সাথে নতুন একটা কন্টেন্ট আমি লিখলাম বা ওইটার সাথে আমি রিডাইরেকশন করে দিলাম যে যদি কেউ ক্লিক করে আমার এই কন্টেন্টটা আসবে। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে পার্মানেন্টলি রিডাইরেকশন, একটা হচ্ছে টেম্পোরারি রিডাইরেকশন। যেটা পার্মানেন্টলি রিডাইরেকশন সেটা স্ট্যাটাস কোড হচ্ছে 301, আর যেটা টেম্পোরারি রিডাইরেকশন এটা স্ট্যাটাস কোড হচ্ছে 302, এবং এটা অন পেজের মধ্যে দিয়ে করতে হয়। এরপরে আমি যদি একটু নিচের দিকে আসি, AJAX এর ব্যাপারগুলো এখানে যেগুলো আছে সব ওকে। এখানে ইন শর্ট আমি একবারে দেখে নিতে পারতেছি ওভারভিউটা, এখানে একটা না গিয়ে যে কত পার্সেন্ট কতগুলোতে কি কি আছে, কি পরিমাণ মিসিং আছে, ক্যানোনিক্যাল কতগুলো আছে, ইমেজেস কতগুলো আছে, যেগুলো 100 কেবির উপরে কতগুলো আছে, মিসিং কতগুলো আছে, হ্যাঁ 100 ক্যারেক্টারের উপরে অলরেডি আছে কতগুলো, সেগুলো দেখতে পাচ্ছি। কন্টেন্টের হিসাব দেখতে পাচ্ছি, H2 ট্যাগ কতগুলো আছে, মিসিং আছে, ডুপ্লিকেট কতগুলো আছে, 70 ক্যারেক্টারের উপরে কতগুলো আছে, এগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। মেটা কিওয়ার্ড, মেটা টাইটেল, হোয়াটএভার যা যা আছে। যেটা এখান থেকে দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের জানা উচিত এই বিষয়টা। 1 মিনিট।
আচ্ছা, রেসপন্স কোডের মধ্যে, এই রেসপন্স কোডের মধ্যে অ্যাকচুয়ালি বিষয়গুলো কভার করে। রেসপন্স কোডের মধ্যে এখানে দেখেন নিচের দিকে যদি আসি, সাকসেস, রিডাইরেকশন, ক্লায়েন্ট ইরর আর হচ্ছে সার্ভার ইরর। একজন আসছে, ওয়েট। এখানে সাকসেস যেটা 2xx ইরর, সেটা হচ্ছে সবগুলো স্ট্যাটাস কোড 200 থাকবে। দ্যাট মিনস এগুলো আমার অলরেডি সাকসেস। আমার এই ইউআরএল গুলোতে যদি কেউ ডিরেক্টলি হিট করে, ডিরেক্টলি আমার এইটার মধ্যে আসবে, কোথাও রিডাইরেকশন হয়ে যাবে না। আমার এখানে রিডাইরেকশন 3xx, ঠিক আছে, যেমন 301 302-তে হচ্ছে ফাউন্ড করা হয়েছে। এই কয়েকটি ইউআরএল আছে, 308-এ আছে। তো এই রিডাইরেকশনটার মধ্যে হচ্ছে এরকম যে আপনি একটা ইউআরএল ক্লিক করছেন, সেই স্পেসিফিক ওই ইউআরএলটাতে না গিয়ে লোড হয়ে অন্য আরেকটা ইউআরএল আপনাকে নিয়ে গেল, বাট আপনার ওই কন্টেন্ট স্পেসিফিক যা চাচ্ছেন একটা কন্টেন্ট একটা জায়গায় নিয়ে আপনাকে দাঁড় করাইছে, একবারই ঘুরছে। দ্যাট মিনস আমি বুঝতে চাচ্ছি এরকম যে এই ইউআরএলটার মধ্যে ক্লিক করলেন, দেখা গেলো এটা ঘুরছে, ঘুরে ঘুরে এমন একটা ইউআরএল নিয়ে গেল একবারই। এখানে ক্লিক করার পরে এই ইউআরএলটা চেঞ্জ হয়ে আপনাকে নিয়ে গেল, সাপোজ মনে করেন যে makehealth.com, এরকম কোন একটা ওয়েবসাইটের মধ্যে, makehealth.com এরকম কিছু একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে গেল, ওয়ালটা গায়েব হয়ে গেল লোড হইতে হইতে। এরকম কিন্তু অনেক ওয়েবসাইট হয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 ডাইরেকশন। একটা ইউআরএল আমি ক্লিক করলাম, সেটাতে লোডিং হইলো এবং লোডিং হওয়ার পর অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেল। এটা 3xx বা হচ্ছে 3 রিডাইরেকশন যেটা বলে। এইটা আমাদের হাতে আছে, এইটা আমরা নিজেরা ফিক্সড করতে পারি, কন্ট্রোল করতে পারি। 4xx এটা হচ্ছে ক্লায়েন্টের ইরর। এটা কেমন হচ্ছে, এই ইররটা হচ্ছে এরকম, আমরা দেখবেন অনেক কোনো ওয়েবসাইটে ঢুকলে বা কোনো একটা লিঙ্কে ক্লিক করলে লোড হচ্ছে, আমি ধরেন সাপোজ এটাতে ক্লিক করলাম, লোডিং হচ্ছে হতে 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 একটাতে নিয়ে আসছে, নিয়ে ওটাতে আমাকে ফিক্সড করে নাই, আবার লোডিং হয়ে অন্য আরেকটা ইউআরএল আসতেছে, আবার অন্য আরেকটা ইউআরএল আসছে, মানে ঘুরতেছে, সে যে কই যাচ্ছে সে নিজেও জানে না, আমাকে ঘুরে ঘুরে শুধু ইউআরএল চেঞ্জ হচ্ছে আর হচ্ছে একটার পর একটা ওয়েবসাইট আমাকে নিয়ে যাচ্ছে। এরকম প্রবলেম কখনো কেউ দেখেছেন, মানে ফেস করেছেন এমন সমস্যা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলেন, শুধু ঘুরতেছে, ঘুরতে ঘুরতে একটা থেকে আরেকটা নিয়ে যাচ্ছে, বাট ফিক্সড আপনাকে কোথাও রাখছে না? কখনো ফেস করেছেন এমন? কেউ আছেন এখানে? শুনতে যাচ্ছি। আচ্ছা, এইটাই হচ্ছে 404 ইউরোর বা ক্লায়েন্ট ইউরোর। এইটাও মোটামুটি আমার হাতে আছে, আমি এটাকে ফিক্সড করতে পারি যেন এই প্রবলেমটা না হয়। কিন্তু এই যে সার্ভার ইরর 5xx ইরর, যেটা আমরা দেখি যে 500 501 504 ইরর, এটা হচ্ছে সার্ভার ইরর। এটা আমাদের ওয়েবসাইটের কোনো প্রবলেম না। এইটা যদি কোনো প্রবলেম হয়, এটা একমাত্র হচ্ছে আপনার সার্ভারের প্রবলেম, যেখান থেকে ওয়েবসাইটটা লোড হচ্ছে। এটা ফিক্সড করতে পারে একমাত্র যাদের কাছ থেকে আপনার হোস্টিং প্রোভাইডার, যারা আপনাকে হোস্টিং সার্ভিস দিচ্ছে, তারা। এই ধরনের সমস্যা তো খুবই কম আসে, এই দুটো সমস্যা খুবই কম আসে। এই সমস্যাটা তো এটা কোনো সমস্যা নেই, তো ওকেই আছে। রিডাইরেকশনটা আপনার নিজের হাতে আছে, এটা মাঝে মাঝে হয়, সেটাকে ফিক্সড করা যায়, কিন্তু এইটা একদম আমাদের হাতে নাই। এটা একমাত্র ফিক্স করা হচ্ছে সার্ভার হোস্টিং যারা প্রোভাইড করছে তারা। তো এইটা যদি কোনো একটা ওয়েবসাইটের মধ্যে থেকে থাকে, এই প্রবলেমটা এখানে এই সফটওয়্যার থ্রুতে হচ্ছে ফিক্সড করতে পারেন। এটাই হচ্ছে মিনি ওয়েবসাইট, আর কিছু না। ওয়েবসাইটটা অডিট করা, মিনি অডিট, যেটা অন পেজের জন্য স্পেসিফিকলি, যে আমার কোন কোন প্রবলেমগুলো আছে ইন্টারনালি, সেগুলোকে ফিক্সড করে বের করা। কেউ কোনো টেক্সট করেছেন আই থিঙ্ক সো। লিঙ্কগুলো দেন ভাই, কোন লিঙ্কগুলোর পঙ্কজ ভাই? হ্যাঁ, ওই সফটওয়্যার লিংকটা চাইছিল। আচ্ছা আচ্ছা, সফটওয়্যারটা স্ক্রিমিং অডিট, এটা হচ্ছে স্ক্রিমিং ফ্রগ, এসইও স্পাইডার। এটা লিখে সার্চ করলেই হচ্ছে পেয়ে যাবেন গুগলে। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি, এটা আমার দরকার নেই। বাকিটা আপনারা প্র্যাকটিস করলে বুঝে যাবেন, তারপর প্রবলেম হলে আমি আছি। এখানে এটা আছে, তারপরে নিচে আরো আছে, এটা আছে, যেখান থেকে খুশি এটাতেই যান, এটাতে গিয়ে হচ্ছে নিয়ে নেন এসইও স্পাইডারটা। আরেকটা টুলস দেখাবো যদি কাজে লাগে, ওইটা ভিজুয়াল স্টুডিও, ওটা প্রিমিয়াম ভার্সনটা আমার কাছে আছে, ওইটা দিয়ে দিব আপনাদের। প্রাইস মনে হয় 100 কত ডলার মনে হয় এটা, বাট ফ্রিটা যেটা এনাফ, মোটামুটি অডিট করার জন্য ফ্রিটা এনাফ। এখান থেকে ডাউনলোড করে নিয়েন,
এই যে এখানে ডাউনলোড ফ্রি ভার্সেস পেডের ব্যাপারটা দেখে নিয়েন। লিঙ্কটা যেহেতু চেয়েছেন আমি দিয়ে দিচ্ছি একদম এক্সাক্টলি লিঙ্কটা। কপি করে নিয়ে নেন, কালেক্ট করে রেখে দেন। প্রাইসের দিক দিয়ে যদি বলি, সার্ভিসেস প্রাইসেসটা কত এটার? ফ্রি ভার্সন পেড ভার্সনে 500, এটা হচ্ছে আনলিমিটেড। বাকি দেখেন শিডিউলিং, ক্রাউলিং এগুলো এখানে ফ্রি ভার্সনে দিচ্ছে। এটা হচ্ছে পার ইয়ার 100। এত কি ডলার তো না, এটা কি ভাই ইউরো নাকি? এত ইউরো হচ্ছে পার ইয়ারে এদের লাইসেন্স। এই আরেকটা আছে, সেটাও দেখতে পারেন আপনারা, ওইটাও সিমিলার কাজই করে বাট ওইটা আরেকটু অ্যাডভান্স। ভিজুয়াল স্টুডিও, এটাও দেখতে পারেন। এটা একটু একটু অ্যাডভান্স এটা থেকে, এটার মধ্যে একটু আরেকটু অ্যাডভান্স ফিচার্স পাওয়া যায়। প্রাইসিংটা যদি বলি, এটা মেবি জানি না, আমার কাছে ফ্রি পেইড ভার্সনটা মেবি আছে, যতটুকু মনে পড়ে আছে আমার কাছে। এটা হচ্ছে 100। তো কি এটা ডলার? তো এটা তো ডলার নয়। 15 দিনের ট্রায়াল আছে এটাতে। এটাতে হচ্ছে পেজ ক্রাউল করে হচ্ছে 15,000, 1.5 লাখ সরি। HTTP কানেকশন আছে, বাকি সব কিছু ঠিকঠাক আছে। ইউআরএল সাজেশন নেই, এখানে আছে। হেল্পার আছে ম্যানুয়ালি, বাকিগুলো কিছু তো অবশ্যই আছে। এই তো এটা মেবি পার ইয়ার প্লাস ভ্যাট পার পিসিতে, একটা পিসিতে একবারই চলবে, এমন না যে একটা কিনে 2-3 পিসিতে ইউজ করতে পারবেন। ওকে, এই গেল হচ্ছে আমাদের অডিটের ব্যাপারটা। এরপর আসি একটা ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে সাবমিটের ব্যাপারটা। তার আগে গুগল সার্চ কনসোলটা আমরা একটু দেখি, যদিও এটা সম্পর্কে আপনাদের ধারণা থাকতে পারে, তারপরে যাদের নাই সেই ক্ষেত্রে দেখা দেওয়া। আচ্ছা, এটা আসুক। যাই হোক, এটা আমরা ওভারভিউ পারফরমেন্সটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ওভারভিউ সেগমেন্ট, টোটাল কতগুলো ক্লিক গেল, কতগুলো ইমপ্রেশন গেল, কতগুলো ভ্যালিডেট পেজ আছে, সব ইন ডিটেলস। ব্রেড ক্যাম্প, ওই যে আমরা এফইকিউ অ্যাড করতাম আমাদের কন্টেন্টের মধ্যে, যে এফইকিউ ছিল সেই এফইকিউগুলো এখানে আলাদা সেগমেন্ট হয়ে দেখেন এখানে চলে আসছে এফইকিউ সেগমেন্ট। সাইট সার্চ লিঙ্ক, ব্রেড ক্যাম্পস, মোবাইল রিমোট সাইট ম্যাপ। নর্মালি আমরা যদি একটা ওয়েবসাইটকে অ্যাড করতে যাই, এখানে ডিটেলস পেয়ে যাচ্ছি। কভারেজ এরিয়াতে গেলে আমি ইন্ডেক্সের যতগুলো কভারেজ, কোনো ইরোর আছে কিনা, কোনো ওয়ার্নিং আছে কিনা, ভ্যালিডেট পেজ কতগুলো, এক্সক্লুডেড পেজ কতগুলো, আমার যে সাইট ম্যাপ, যেটা সাইট ম্যাপটা আমাদের আপনাদের দেখাইছিলাম এর আগে ক্লাসে, সেখানে আমাদের সাইট ম্যাপগুলো ইউজ করা হচ্ছে। জি বলেন। ভ্যালিড হচ্ছে একদম এক্স্যাক্টলি আমার কোন ইউআরএল গুলা পারফেক্টলি আছে, এবং ইন্ডেক্স হচ্ছে কতগুলা পেজেস এবং কতগুলা হচ্ছে ইন্ডেক্স হয়েছে, কিন্তু সাইট ম্যাপের মধ্যে ইন্ডেক্স করা। বাট ভ্যালিড মিনস হচ্ছে টোটালি ওকে, গুগল থেকে একদম ফুললি ওকে করা আছে। আমি যদি একটু যাই, কোন কোন পেজগুলা ভ্যালিড সেগুলো পাচ্ছি। আমার এগুলো ট্যাগ সেগমেন্টের পেজ আছে, এখানে টোটাল 69টা আছে, তো আমি একটু 100টা করে দিচ্ছি। এখানে টোটাল যতগুলো রিপোর্ট আছে সব ওয়েবসাইট, আমার ক্যাটাগরি, টার্মস এন্ড কন্ডিশনের পেজ, ট্যাগ পেজ, আমার ডিরেক্টলি কন্টেন্টের পেজ, যেটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, সবগুলো এখানে আছে। আর এরপরে যেটা আসে সেটা হচ্ছে এক্সক্লুডেড। এখানে কতগুলো এক্সক্লুডেড আছে, ইরোর আছে একটা, না ইরোর কোনো পেজে নাই, জিরো, কোনো ইরোর নাই।
এক্সক্লুডেড গুলো হচ্ছে অটোমেটিক্যালি ক্রাউল করতেছে, বাট এগুলো ক্যানোনিক্যাল করা নাই বা দরকার নাই। আমার 404 ইরর থাকতে পারে, ডুপ্লিকেট আছে যেগুলো আমার, সহজ কথা এটা হচ্ছে গুগল অটোমেটিক্যালি সার্চ কনসোল পিক আপ করে নিচ্ছে আপনার রোবট টেক্সটি ফাইল থেকে যে এই পেজগুলো আপনার অ্যাকচুয়ালি দরকার নাই ইন্ডেক্স হওয়া গুগলে। হ্যাঁ, এগুলো সব মোড লিস্ট, এগুলো আমার দরকার নাই। যেগুলো দরকার নাই সেগুলো ইন্ডেক্স হচ্ছে, বাট এটা এক্সক্লুড করে রাখছে, সার্চ ইন্ডেক্স থেকে এক্সক্লুডেড করা, সার্চ কনসোলে সাবমিট করা, কিন্তু গুগলের সার্চ লিস্টে বা সার্চ পেজে যে রেজাল্টগুলো আসার কথা সেগুলো হচ্ছে আউট করা আছে। যেমন সিম্পলি আমরা একটা ওয়েবসাইটের মধ্যে কতগুলা ইউআরএল, একটা ওয়েবসাইটে চলে একটা ওয়েবসাইট এটা, তো এই ওয়েবসাইটের কতগুলা ইউআরএল স্পেসিফিকলি গুগলে ইন্ডেক্স করা আছে, এটা দেখার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা নিয়ে ওয়েবসাইটের আগে সাইট কোলন, তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম যেটা উইদাউট https www ডট এগুলা ছাড়া যদি আমি সার্চ করি, আমি স্পেসিফিকলি দেখতে পারবো যে কতগুলো ইউআরএল আমার গুগলে ইন্ডেক্স করা আছে, এবং প্রত্যেকটা পেজ আমি আলাদা আলাদা করে গিয়ে দেখতে পাচ্ছি কতগুলো ক্যাটাগরি আছে, পোস্ট আছে, পেজেস আছে, রুট আমার রুট ডোমেন তো অবশ্যই আছে, এই যে রুট ডোমেন তো উপরেই আছে, রুট ডোমেন ছাড়া তাদের গুগলে ওভারভিউটা কেমন সেটাও দেখতে পাচ্ছি, অ্যাবাউট আস পেজ আছে, আমার ক্যাটাগরিগুলো আছে, অথর আছে, কন্ট্যাক্ট আস পেজ আছে, ওইগুলো আমার আলাদা আলাদা যে মেনু বারে যে ক্যাটাগরিগুলো ছিল আমার যদি বলি, যেমন এখানে যে হেলথ টেস্ট, ওয়েট লস, ডায়েট অ্যান্ড নিউট্রিশন, বিউটি টিপস, এই পেজগুলো স্পেসিফিক পেজগুলো এগুলো হচ্ছে আমার এখানে দেওয়া আছে। ফুটারের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা ফুটার এরিয়াতে ছিল, আমি যদি বলি যে ফুটার টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যাবাউট আস, ডিসক্লোজ, ডিসক্লেমার, কন্ট্যাক্ট আস, এগুলো যেগুলো আছে সবগুলো এখানে কতগুলো আছে এগুলো আমি এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি। আমার পোস্ট এগুলো হচ্ছে স্পেসিফিক পোস্ট, যে পোস্টগুলো এখানে আমার আছে, আমি একটা আইডিয়া নিতে পারতেছি। দেখেন এখানে আমার যেগুলা ভ্যালিডেট আছে সেই ভ্যালিডেট গুলাই মাত্র আছে, দ্যাট মিনস 40টা, এরপরে আরো আসবে। ও আমি কই গেলাম, টোটাল 80টা দেখাচ্ছে না ভ্যালিড পেজ, তো 80টা ভ্যালিড পেজের মধ্যে সবগুলোই পাবো আমি মোটামুটি। 4 নম্বর পেজে যাই, এখানে লাস্ট আরেকটা আছে। তো এই হচ্ছে অবস্থা। টোটাল আমরা কতগুলো রিজাল্টস পাইলাম তাহলে, টোটাল 78টা, 80টা ছিল কিন্তু ভ্যালিড পেজ, ঠিক আছে, তার মধ্যে 78টা শো করছে, 2টা হয়তো এক্সিট আছে। তার সময় 2টা এক্সিট হওয়ার কারণ হচ্ছে এখানে এমন একটা পোস্ট আছে আমি আগে থেকে জানি যেটা এখনো গুগল ইন্ডেক্স হয় নাই। আচ্ছা, এরপরে সাইট ম্যাপের ব্যাপারটা, যে আমি অ্যাকচুয়ালি যেই থ্রোতে যে ওয়েতে আমার গুগলের বট রোবোটিক্সটিকে ফলো করে অনুমতি পেয়ে যে রাস্তা ধরে যাবে সেটা হচ্ছে সাইট ম্যাপ, যেটা এখানে মাস্ট বি আমাদেরকে ইনক্লুড করতে হয়। সো নর্মালি আমরা যখন একটা প্রপার্টি অ্যাড করতে যাব এখানে, এটা তো আমার অ্যাড করা আছে বিধায় এরকম দেখাচ্ছে। তো আমরা যখন নতুন একটা সার্চ বার ওপেন করবো সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। দুইটার দুই রকমের কাজ আছে। কেউ কি জানেন স্পেসিফিকলি যে দুইটার কাজগুলো কি কি? জানলে একটু বলেন, তাহলে আমার বলা লাগবে না। জি হ্যালো, জি আমার মনে হয় কি জি example.com এক্সাম্পল এই যেখানে লেখা আছে এর সামনে হয়তো এইচটিটিপি মানে এইচটিটিপিএস এটা মানে দেওয়া লাগবে না, আর এইচএস হয়তো এটা দেওয়া লাগবে, এটাই মনে করছি। আর কোনো পার্থক্য নাই? হ্যাঁ রবিন ভাই, আর কেউ কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, ডোমেনটা বলেন। যাতে ভিজিবিলিটি বেশি থাকে, যেমন যত শর্ট হয় আর কি, এই ডোমেন এটাই গুরুত্বপূর্ণ আর কি। আমি জানতে চাচ্ছি পার্থক্যটা কি অ্যাকচুয়ালি, ইউআরএল প্রিফিক্স এবং ডোমেনের পার্থক্য কি? দুইটাই গুরুত্বপূর্ণ, কাজ কি মানে অ্যাকচুয়ালি কাজ কিভাবে করতেছে বা অ্যাকচুয়ালি কাজ পার্থক্যটা, মেইন বেসিক পার্থক্যটা কি? করি একটা ডোমেইন নেই, মনে করেন ওই কিওয়ার্ডের উপর অনেকগুলো আছে, অনেকগুলো ওয়েবসাইট থাকে। এখন ওই কিউআরএল এর পূর্বে আমি যদি একটা ওয়ার্ড যদি একটা ডোমেইন নেই,
তাহলে এটা প্রিফিক্স, এটাই আমি বুঝি। আচ্ছা, ঠিক আছে। আর কেউ কিছু বলবেন? হ্যালো, যে ডোমেন নেম জি ভাই বলেন। আমাদের পুরো সাইটটাকে ইন্ডেক্স করানোর জন্য মনে হয় এই ডোমেন নেম ইউজ করা হয়। আর কোনো একটা এক্সাক্ট একটা পেজকে যদি ইন্ডেক্স করাতে যাই সেক্ষেত্রে ইউআরএল ইউজ করা হয় মনে হয় যত। হ্যাঁ, এটা হচ্ছে এক্সাক্ট উত্তর ভাই এখন যেটা বললো। হ্যাঁ, যে আমরা যখন আমি আমার রুট ডোমেনটা দিব, এটা আমার রুট ডোমেন, এই রুট ডোমেনটা দিব এবং এই রুট ডোমেনের এগেনস্টে যত পোস্ট, যত পেজেস, যা কিছু ক্রিয়েট হবে সব কিছু ইন্ডেক্স করবে আমি চাই, তখন আমরা এই ডোমেনটা ইউজ করব। আর যখন আমরা ইউআরএল প্রিফিক্সটা ইউজ করবো তার মানে হচ্ছে যে আমার এই রুট ডোমেনের এগেনস্টে স্পেসিফিক কোনো একটা পেজ ক্রিয়েট হচ্ছে, আমি চাচ্ছি শুধু ওই পেজটা ইন্ডেক্স হবে বা একটা স্পেসিফিক পোস্ট ইন্ডেক্স হবে, তখন শুধুমাত্র দেখা যাচ্ছে যে এই প্রিফিক্স ইউজ করব। সবথেকে বেশি পার্থক্য যেটা, সেটা হচ্ছে ভেরিফিকেশনের ব্যাপারটা। মানে এখানে যেহেতু একটা ভেরিফিকেশনের প্রসিডিউর আছে, ডোমেন থ্রোতে ভেরিফিকেশন করার জন্য অবশ্যই সি প্যানেল লাগবে। উইদাউট সি প্যানেল ডোমেন থ্রোতে ভেরিফিকেশন করা যায় না। আর প্রিফিক্সের বেলায় সি প্যানেল ছাড়াও ভেরিফাইড করা যায় আমরা যে ইওস রেসিও প্লাগইনটা ইউজ করতেছি ওইটার থ্রোতে। এটা হচ্ছে একটা বিষয়। আমরা সাপোজ মনে করেন একটা ডোমেন নিলাম, ডোমেনটার নাম হচ্ছে এসইও ব্যাচ .com, এরকম কিছু একটা ডোমেন। আর ডোমেনের ক্ষেত্রে অবশ্যই HTTPS, www. এগুলো ইউজ করার দরকার নাই, হয় না, দরকার করতে হয় না। এটা গুগল অটোমেটিক্যালি বুঝে নেবে এটা HTTP থেকে রান হচ্ছে আর HTTPS থেকে রান হচ্ছে, এটা গুগল বুঝবে। যখনই কন্টিনিউ দিচ্ছি, এখানে আমার প্রোভাইডার ডিএনএস প্রোভাইডার চাচ্ছে, এইটা আমাকে আমার সি প্যানেলে যে আমাকে বলে দিচ্ছে সাইন ইন ইউর ডোমেন নেম প্রোভাইডার লাইক দ্যাট godaddy.com, namecheap.com, আপনার যেখান থেকে নেওয়া আছে হোস্টিং, সেই সি প্যানেলে যাইতে হবে এবং সি প্যানেলের মধ্যে গিয়ে হচ্ছে টিএক্সটি রেকর্ডের মধ্যে আমাদেরকে প্রোভাইড করতে হবে। আমি কি এটাকে দেখাই দিব যে সি প্যানেলে কিভাবে ইনক্লুড করতে হয়, নাকি আপনারা পারবেন? আচ্ছা, তাহলে স্ক্রিনটা একটু ক্লোজ করতেছি, আমি লগ ইন করে আসছি। ওকে, এটা হচ্ছে সি প্যানেল। সি প্যানেল আসার পরে এখানে আমার সাইট প্যাপে আমার ওয়েবসাইট আছে। সো আমার এই ওয়েবসাইটটা যেই সি প্যানেল থেকে লোড হচ্ছে সেই সি প্যানেলে আসলাম। আসার পর এক এক জায়গায় একজনের এক এক জায়গায় থাকতে পারে। হ্যাঁ, ডোমেন সেগমেন্টটা এক একজনের এক একটা প্ল্যাটফর্মে থাকতে পারে। আমার এটা 1 2 3 4 নাম্বার স্টেপে আছে, কারো সেকেন্ড থার্ড স্টেপে থাকতে পারে, সেকেন্ড স্টেপে থাকতে পারে, ফিফথ স্টেপে থাকতে পারে। এখান থেকে আমরা জোন এডিটরে যাব। জোন এডিটর, এবং এখানে আপনার যতগুলো ডোমেন দিয়ে রাখবেন সবগুলো ডোমেন থাকবে, একটা দুইটা তিনটা যতগুলো ডোমেন ইউজ করেন প্রত্যেকটা থাকবে। আমার 3টা আছে। তো আপনার যেটা দরকার, যেটা যার জন্য আমরা এটা করতেছি, সেই প্যানেলে যাব এবং সাপোজ ম্যানেজ, এখান থেকে যে ডোমেনটা যাব সেটার ম্যানেজ অপশনসে গিয়ে এই একটা ফাইল এখানে আমার আসছে। ঠিক আছে, এখানে দেখেন আগে থেকে যে health.com এর যে আমার সাইটের যে ভেরিফিকেশন সেটা এখানে করা আছে। সেটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে অ্যাড রেকর্ড একটা ঘর আসছে ইমটি ভ্যালিড জোন নেম, এই জায়গাতে আমার এখানে যে এই যে কনফিগারেশন যে নামটা বোল্ড আকার আছে এইটা বসবে এখানে ভ্যালিড জোন নেম, এবং এই টাইপ এ থেকে এটাকে টিএক্সটি ফরম্যাট নিব এবং এই টেক্সটের মধ্যে আমার এখানে যে গুগল সাইটের ভেরিফিকেশন যে আছে এই পুরোটা কপি অ্যান্ড এইটাকে এখানে পেস্ট, দেন এটাকে অ্যাড রেকর্ড করে একটা
রিফ্রেশ এই পেজটাকে দিবেন। যখন কনফার্ম হবেন যে এইটা এখানে ক্যান্সেল করছি, এরকম ভাবে অ্যাড হয়েছে, এটা নিচের দিকে চলে আসে, যখন উপরে থাকবে না, যখনই এটাকে অ্যাড করে দেওয়া হবে অটোমেটিক্যালি নিচের সেগমেন্টে চলে আসবে। সো এই টেক্সট এর ফরম্যাটটা এখানে অ্যাড হওয়ার কনফার্ম হওয়ার পরে গিয়ে হচ্ছে এইখানে ভেরিফাই ক্লিক করবেন, অটোমেটিক্যালি ভেরিফাই নেবে। কিন্তু ভেরিফাই করার পরে কখনো কখনো অ্যাড করার পরে এই প্রবলেমটা ফেস করবেন, এইটা ওনারশিপ ভেরিফিকেশন ফেইলড, এটা দেখাইতেই পারে। ঠিক আছে, অনেক সি প্যানেল সার্ভার হচ্ছে সাথে সাথে অ্যাক্সেস দেয় না, কিছুটা সময় লাগতে পারে, এবং সেই সময়টা 24 ঘন্টাও যেতে পারে, কখনো কখনো 5 মিনিট 10 মিনিটও হতে পারে, আবার মাঝে মাঝে সাথে সাথেই হয়ে যায়। ঠিক আছে, সাথে সাথেই হয়ে যেতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটু ব্যাক করতে চাই। আমি যদি এখানে দেই, আমি ভেরিফাই হওয়ার পরে এরকম লেখা থাকবে অনারশিপ অটো ভেরিফাইড, এরকম গো টু প্রপার্টি। যখন ভেরিফাইড হয়ে যাবে এই নোটিফাইটা আসবে, আর যেটা ভেরিফাই হবে না তখন ওইটুকুম আসবে। আপনি যদি কনফার্ম হয়ে যান যে আপনার ঠিকঠাক মতো অ্যাড এখানে হয়ে গেছে সি প্যানেলের মধ্যে, বাট আপনাকে ইরোর দেখাচ্ছে, ওয়েট করেন, ডিলিট করার নিয়ে সময় নষ্ট করার দরকার নাই, অটোমেটিক্যালি হয়ে যাবে। ক্ষেত্র বিশেষে 24 ঘন্টা 2-1 ঘন্টা লাগতে পারে, সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 24 ঘন্টা হয়ে যাবে এটা না, তার মানে এটা না যে 24 ঘন্টা পর আপনি আসলেই দেখবেন যে এখানে ওকে হয়ে আছে, এমনটা না। আসার পরে আবার যখন এইভাবে চেক দিবেন তখন অটোমেটিক্যালি যখন ভেরিফাই করে দিবেন লাইক দ্যাট, এই যে ভেরিফাইয়ের জন্য এখন অটোমেটিক্যালি আসছে, কারণ যেটা আমার ভেরিফাইড করা নাই, ভেরিফাই লেটার ইরোর আছে, সেটা এরকম নট ভেরিফাই এর মধ্যে ইন্ডেক্স করা থাকবে, অ্যাড করা থাকবে। যখন আমি ক্লিক করব অটোমেটিক্যালি আমার এখানে ভেরিফাই অপশন এরকম ভাবে আসবে। যখন আমি ভেরিফাই করব তখন ওই অটোমেটিক্যালি ভেরিফাইড ওকে দেখায় দিবে আমাকে, বাট এটা ক্ষেত্র বিশেষে হয়, আবার অনেকের সাথে সাথেই হয়ে যাবে। ভেরিফাইড হওয়ার পরের ভেরিফাইড হওয়ার পরের কাজ হচ্ছে আমাদের সাইট ম্যাপের কাজ। এই সাইট ম্যাপে আসা, এবং সাইট ম্যাপে এখানে যেটা সাইট ম্যাপ সাবমিটেড টোটালটাই ইমটি থাকবে, এবং এইখানে দেখেন ফুললি কথা হচ্ছে ইন্টার সাইট ম্যাপ ইউআরএল। কারো কারো দেখবেন এরকম ভাবে থাকতে পারে যে আগে থেকে এরকম ভাবে থাকে একটা স্ল্যাশ দিয়ে, এবং এরপরে এই ঘরটা থাকে, এই স্ল্যাশটা যেটা আমি এখানে লিখছি, বাট অনেকে দেখবেন এটা আগে থেকে ফিক্সড এরকম ভাবে, যে কোনো অ্যাড এসিআই সাইট ম্যাপ এভাবে ফিক্সড করে লেখা, এবার লেখাই আছে, এর পাশে এই এই যে একটা ঘর, এই ঘরটা আছে। যদি এরকম ভাবে থাকে তো আমাদের যে ওয়েবসাইট থাকবে, আর সেটা যদি ইয়ে থেকে হয়, ইউএসট এসইও থ্রোতে যদি সাইট ম্যাপ ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই সাইট ম্যাপ ফাইন্ড আউট করার জন্য সাইট ম্যাপ আন্ডারস্কোর ইন্ডেক্স ডট এক্সএমএল এইটা ইউজ করতে হবে। শুধুমাত্র এই এই কোলনের পরের যে যতটুকু অংশ আছে এতটুকু নিয়ে এখানে বসালেই হয়ে যাচ্ছে, যদি আগে থেকেই এই অপশনসটা থেকে থাকে কারো কারো সি প্যানেলের মধ্যে, দেন সাবমিট। আর যদি কারো না থাকে, ফুললি এরকম এমটি করাই থাকে, দ্যাট মিনস তখন আমাদেরকে এই পুরো যে সাইট ম্যাপ যেটা আছে এই পুরোটাই এখানে নিয়ে পেস্ট করতে হবে, দেন সাবমিট। এইটার ক্ষেত্রেও সাকসেস এবং কুড নট ফেচ দুইটা অপশন আসে। ঠিক আছে, সাথে সাথে সাকসেস না হলে কুড নট ফেচ আসলেও একটু ওয়েট করেন, চলে আসবে। সাকসেস হওয়ার পরে সাথে সাথেই ইউআরএল ডিসকভার করবে না, 5 মিনিট 10 মিনিট সময় নেবে, বাট এই সময়ের মধ্যে সাকসেস হওয়ার পর 5 থেকে 10 মিনিট এর মধ্যেই আপনার এই ইউআরএল এর মধ্যে, ওয়েবসাইটের মধ্যে যতগুলো ইউআরএল আছে সবগুলোকে একসাথে ডিসকভার করে নিবে। আমরা এখানে পোস্টের ট্যাগ, দেন হচ্ছে সাইট ম্যাপ, টোট সব 4টা ক্যাটাগরি অ্যাড করছি, বিধায় 4টা আলাদা আলাদা ভাবে নিচ্ছে। ফুল সাইট ম্যাপ যেটা একদম ফুল ওয়েবসাইটের, এইখানে যতগুলো সেগমেন্ট আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে নিচ্ছে একটা জায়গা থেকে, একটা ইউআরএল। দ্যাটস দ্য রিজন যে আমার এখানে 178টা ইউআরএল ডিসকভার করেছে। পেজের কথা পেজ 11টা পেজ আছে, সেই পেজ নিচ্ছে টোটাল এখন পর্যন্ত 14টা পোস্ট আমার পাবলিশ করা আছে, সেই 14টা আলাদাভাবে নিয়েছে। আর ট্যাগ যেগুলো ইউজ করছি টোটাল 146টা ট্যাগ ইউজ করা হয়েছে, সেগুলো আমার আলাদাভাবে নিচ্ছে, কারণ আমি এখানে আলাদাভাবে দিয়ে রাখছি। দ্যাটস দ্য রিজন। আপনাদেরকে যে প্রত্যেকটা আলাদা দিতে হবে সেটা নয়, জাস্ট এই একটা সিঙ্গেল যেটা উপরেরটা, এটা দিলেও হয়ে যায়। আমি আমার কাজের জন্য অন্য কাজ আমার মাথায় ঘুরে, আচ্ছা রবিন ভাই, আপনি বলছেন ওই যে ওই ইউআরএলটা দিলেই একটা ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সবগুলো ইন্ডেক্সিং হয়ে যাবে?
আচ্ছা, আবার জি, অনেকেই বলে যে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা ভাবে ইন্ডেক্সিং করতে হবে। সেটা যাচ্ছি। এখন কিছু ইরর আসে, সেটা হচ্ছে যে আমি এখানে প্রত্যেকটা পোস্ট দিলাম, এখন আমি সেখানে যাচ্ছি, মনে করেন যে এটা কখন করতে হয়, আলাদা আলাদা ইন্ডেক্স করার কোনো দরকার নাই, এটা অটোমেটিকলি করবে। এখন ক্ষেত্র বিশেষে যেটা ঘটে সেটা হচ্ছে, মনে করেন এই একটা পোস্ট আপনার, হ্যাঁ, এই পোস্টটা আমি যাই একটু, সবগুলো পোস্ট আপনি আজকে এটা করলেন, মনে করলেন যে এটা ওকে ফাইন, আমি তো পোস্টটা করলাম, এগুলো ইন্ডেক্স করা আছে। আমরা ম্যানুয়ালি দেখতে পারি যে অ্যাকচুয়ালি আমার যতগুলো পোস্ট আছে এগুলো অ্যাকচুয়ালি ইন্ডেক্স আছে কিনা, এটা আমি ম্যানুয়ালি আমরা হচ্ছে করতে পারি। যদি ম্যানুয়ালি গিয়ে দেখি যে ওকে ফাইন, ম্যানুয়ালি তো আমার এটা এটা ইন্ডেক্স করা নাই, আমি দেখলাম সাপোজ, যেমন এই ইউআরএলটা নিলাম এবং আমি এখানে চেক দিলাম, এখানে দেখেন ইন্সপেক্ট অ্যান ইউআরএল ইন makehealthy.com। এখানে যদি আমি ধরেন এই ডোমেন যেটা আমি এখান থেকে কপি করে এই পোস্টারটা আমি এখানে আনলাম, এনে এটা আমি দিয়ে দেখি যে এটা অ্যাকচুয়ালি আমার গুগল ইন্ডেক্স করা আছে কিনা। আগে এটা আমার ইন্ডেক্স করা নাই, সো এইটাকে আমার ইন্ডেক্স করতে হবে ফোর্সলি, ম্যানুয়ালি। সেই ক্ষেত্রে আমি একটা ফর্মুলা ইউজ করব। এখন আমি এইটা দিলাম, এটা আরেকটা পোস্ট, এবং এটা দেখতেছি আমার ইন্ডেক্স করা আছে, সেটার জন্য তো আমাকে ইন্ডেক্স করার কোনো দরকার নাই। ঠিক আছে, সো পেজ অ্যাকশনটা একটু ডিসেবল হয়ে আছে আমার, এটা গুগলের আপনার কোনো একটা আপডেট চলছে সার্চ কনসোলের মধ্যে, জি ভাই, তবে সবার ক্ষেত্রে তো এটা ফিক্সড হয়ে যাবে কিছুদিনের মধ্যে। আমি যা হ্যাঁ, এটা ওদের একটা আপডেট যাচ্ছে, সার্চ কনসোলে বড় একটা আপডেট আসবে সামনে, এটা যেমন নাই। সো আমি যদি টেস্ট লাইভ করি, এখানে টেস্ট লাইভ দিলে তো হচ্ছে না, এটা এখন আপাতত অফ করা আছে। ম্যানুয়ালি এটাকে ইন্ডেক্স করার জন্য ফোর্সলি গুগল ইন্ডেক্স করবো আমি, গুগল অটোমেটিক্যালি না করলে। এই যে এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং একটা অপশন, এটা ডিসেবল করা আছে, এটা এটা হচ্ছে এনাবল করা থাকে এরকম টেস্ট লাইভের মতো। এটাকে এখানে রিকোয়েস্টিং দেওয়ার পরে 2-1 মিনিটের মতো লাগে, এটা দেওয়ার পরে যখন আমরা টেস্ট লাইভ ইউআরএল দেই তখন অটোমেটিক্যালি এটা ফোর্সলি বা ম্যানুয়ালি যেটাই বলি ইন্ডেক্স করে নেয় গুগল। এইভাবে করতে পারেন যখন যদি মনে হয় যে না আমি আলাদা করে দিয়ে দেখলাম যে এটা আমার ইন্ডেক্স করা নাই, এটার অপশন গুগল আপনার জন্য রেখেছে। কিন্তু সাইট ম্যাপে যখন আমরা ফুলি সাইট ম্যাপের যে উপরে যে ইউআরএলটা এক্স্যাক্টলি যেটা দিয়েছিলাম 178টা ইউআরএল কভার করেছে, ওইটা দেওয়া মাত্র যতগুলো আছে এটা অটোমেটিক্যালি নেওয়ার কথা। এখন ক্ষেত্র বিশেষে 2-1টা রোবট টেক্সটি ফাইলের জন্য যদি বাধাপ্রাপ্ত হয়, সেটা হতেই পারে, সেটা ম্যানুয়ালি পরবর্তীতে এসে দেখা যাচ্ছে যে আলাদা করে হচ্ছে আমাদেরকে ফিক্সড করে আচ্ছা, নিতে হবে। তাহলে ইন্ডেক্সিং করার এই আগে ওই হচ্ছে যে ব্যাপারটা। সাইট ম্যাপের যেটা দেখালেন ওইটা করতে হবে। অবশ্যই আগে রোবট টেক্সট এবং সাইট ম্যাপ ফিক্সড করতে হবে। এই রোবট টেক্সট এবং সাইট ম্যাপ ফিক্সড করার পরে সেগুলো আপনার সিপ্যানেল সাবমিট করার পর, সাইটে কন্টেন্ট আসার পর, সাইট ফুলি রেডি হয়ে যাওয়ার পর হচ্ছে আপনার সার্চ কনসোলে এসে আপনার সাইটকে সাবমিট করবেন। এমন না যে ওয়েবসাইট বানায় ফেলছে কিচ্ছু নাই, সাইট ম্যাপ দিয়ে দিই, লাভ নাই। আপনি সাইট ম্যাপ আমরা গুগল সার্চ কনসোল এই জন্যই দিচ্ছি যেন আমি আমার ওয়েবসাইট থেকে গুগলের যতগুলো পোস্ট আছে সেগুলো গুগল আমাকে অটোমেটিক্যালি একটা টাইম পর পর এসে ইন্ডেক্স করে, সাইট ভিজিট করে এবং নতুন নতুন ইউআরএল বা পোস্টগুলোকে ইন্ডেক্স করবে, এবং টোটালি আমার ওয়েবসাইটে যত ধরনের পারফরমেন্স ওভারভিউ যা যা দেখা দরকার, কোনো ইরর আছে কিনা সেগুলো আমি এখান থেকে ফাইন্ড আউট করবো। সো সেটা আমার যদি ফুল ওয়েবসাইট রেডি করাই না থাকে, সাইট আন্ডার কনস্ট্রাকশনে থাকে, সো এখানে সাবমিট করার কোনো মানে হয় না। একটু সময় লাগে, এটা 1-2 মিনিটের মতো সময় লাগে। আচ্ছা, রোবট টেক্সটটা তো দেখেন নাই মনে হয় এখনো। দেখাই দিছি রোবট টেক্সট, ইভেন আমি ফাইলটাও আমি আপনাদের দিয়ে দিয়েছিলাম এবং গত সিপ্যানেল থেকে ক্লাসে এডিট করার পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম। জি, গত ক্লাস বলতে 8 নাম্বার ক্লাস, হ্যাঁ এই যে সাইট 9 নাম্বার ক্লাসে, এটাতে। আজকে তো আমরা 11 নাম্বার ক্লাস করছি। যেমন এটা আমাকে এখানে বলতেছে একটা ইস্যু আছে, কি ইস্যু আছে, মোবাইলের ইউজেবিলিটি ইস্যু আছে, এটা ফিক্সড করব, সময় হচ্ছে না, পরে করব। এটাই ফিক্সড করার জন্য আমাকে আলাদা কাজ করতে হবে, বাট মোবাইল ইউজে আমি কোনো ইরর দেখতে পাচ্ছি না, এখানে আপাতত দেখাচ্ছে না, সবগুলো ভ্যালিডই আছে, তো কেন দেখাচ্ছে আমি জানি না। বাকি যেগুলো ইরর ছিল সেগুলো পাস্ট হয়ে গেছে অলরেডি ভ্যালিডেশনে, এটা পরে দেখবো, এটা ফিক্সড হলে তারপরে এটা এখানে দেখতে হবে। যাই হোক, এটা গেল গুগল সার্চ কনসোলের হিসাব। এরপরে এটা তো জাস্ট আমাদের সার্চ কনসোল, তাহলে অ্যাকচুয়ালি যে কাজে লাগছে সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের পারফরমেন্স। আমি এখান থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যে আমার এই যে সাইটের মধ্যে কোন কোন স্পেসিফিক কিওয়ার্ডগুলোর জন্য ইমপ্রেশন যাচ্ছে এবং ক্লিক হচ্ছে।
যে এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড, যেগুলো আমার অলরেডি র্যাঙ্কিং আছে এবং এগুলো আমার ইমপ্রেশন যাচ্ছে। ইমপ্রেশন, ক্লিক আর ইমপ্রেশনের মধ্যে পার্থক্য তো আপনারা জানেনই। ইমপ্রেশন হচ্ছে এই কিওয়ার্ড লিখে সার্চ করার পরে, এই সাপোজ এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করতেছে কোনো একটা কান্ট্রির লোক, যাদের সার্চ করার পরে আমার ওয়েবসাইটটাও তাদের ওই সার্চ লিস্টের মধ্যে আছে, হতে পারে সেটা ফার্স্ট পেজের কোনো একটা পজিশন বা সেকেন্ড পেজের কোনো একটা পজিশন, বাট সেটা ইউজাররা ওই পেজটার মধ্যে যাচ্ছে এই কিওয়ার্ডের জন্য, যার কারণে ওই এবং ওই পেজের মধ্যে আমার ওয়েবসাইটটাও আছে, দ্যাটস ওয়াই আমার ইমপ্রেশন ইনক্রিজ হচ্ছে। আমাকে কেউ এই কিওয়ার্ড থ্রুতে আমার ওয়েবসাইটে ইমপ্রেশন হচ্ছে, পেজের মধ্যে ভিজিট শো হচ্ছে, বাট ওই লিঙ্কে কেউ ক্লিক করতেছে না, বিধায় এখানে জিরো করা। আমি যদি এখান থেকে আমি আমার পার্সোনাল সাইটটা দেখাই, এইখানে আবার ক্লিকের দিক দিয়ে দেখেন হোয়াইটের এসও এক্সপার্ট লিখে 73টা ইমপ্রেশন, 19টা ক্লিক। এদিকে লোকাল এসও এক্সপার্টে 523টা ইমপ্রেশন, 3টা ক্লিক যাচ্ছে। অ্যামরবিন এসও লিখে 115টা ইমপ্রেশন যাচ্ছে এবং 79টা ক্লিক পড়ছে আমার ওয়েবসাইটের মধ্যে। তো এই হচ্ছে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা আমরা এখানে পাচ্ছি। আমরা রিমুভ করতে পারতেছি স্পেসিফিক কোনো ইউআরএল হয়ে যাচ্ছে, মনে করেন যে আগে থেকে আছে, আউটডেটেড কন্টেন্ট হতে পারে, আমি টেম্পোরারি রিমুভ করে দিতে চাচ্ছি না, আমার ওয়েবসাইটে কন্টেন্ট এটা থাকবে, তো আমি চাচ্ছি আপাতত গুগল থেকে এটাকে ডিইন্ডেক্স করে দিব। এই ডিইন্ডেক্স করার জন্য আমি এখানে এই রিমুভালস থেকে হচ্ছে নিউ রিকোয়েস্ট, এবং নিউ রিকোয়েস্ট থেকে আমি আমার এখান থেকে হচ্ছে দিয়ে দিতে পারি। এটা এখন শুধুমাত্র ইউআরএল থেকে রিমুভ করে দিতে পারি। আমি আবার যতগুলা ইউআরএল প্রিফিক্সের মধ্যে ইউজ করেছি, যদি সেটা দিতে চাই সেটাও দিতে পারি। আপাতত আমার ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকবে, বাট এই কন্টেন্টটা গুগল থেকে ডিইন্ডেক্স হয়ে যাবে। আবার যদি মনে হয় যে পরবর্তী সময় এটা টেম্পোরারি রিমুভ করতেছি, পরবর্তী যদি মনে হয় যে না ফাইন আমি আবার অ্যাড করবো, দেন আবার ইন্সপেকশনে গিয়ে আমি এটাকে অ্যাড করে দিয়ে দিব। এই হচ্ছে ব্যাপারটা। এরপরে যাই গুগল অ্যানালাইটিক্সে, যেখানে আমি রিয়েল টাইমে আমি দেখতে পারবো যে আমার ওয়েবসাইটের মধ্যে কতগুলো ট্রাফিক রিয়েল টাইম বসে আছে, তাদের লোকেশন কত, এক্স্যাক্টলি তারা কতগুলা পেজে, কোন পেজে তারা ভিজিট করতেছে, আমার বাউন্স রেট কত, আমার 7 দিনের সেশনে কি পরিমাণ ভিজিটর যাচ্ছে আসতেছে, বাউন্স রেট আপ আর ডাউন কত পার্সেন্ট রেশিও হারে হচ্ছে, এক্স্যাক্টলি একদম ফুললি ডিটেলসটা পেয়ে যাবো হচ্ছে অ্যানালাইটিক্স থেকে। জি রবিন ভাই, একটা কথা বললি ভাই, এই যে একটা মানে হুম, ওয়েবসাইটে বলেন। কয়েকজনকে অ্যাড শো করছিল, তো এখন অ্যাড শো করতেছে না। অপশন হচ্ছে কি মানে অ্যাড লিমিটেড একটা অপশন আছে, 30 দিন নাকি সময় নিচ্ছে, কেমনে কি হবে ভাই? জি ভাই। আসিফ ভাই, না ভাই, আমি অ্যাডসেন্স কি শুধু চেঞ্জ কয়েকটা করছিলেন নাকি বসাইছিলাম, কিছু? মানে ম্যানুয়ালি 2-3টা বসাইছিলাম। ম্যানুয়ালি হ্যাঁ, 2-3টা, অটোমেটিকলি ম্যানুয়ালি কেন কয়েকটা ছিল, বসাইছেন? অটোমেটিকলি 4টা পিক ছিল। করে নাই? আমি মনে করছিলাম যে এরকম একটা গিয়া, তারপর ম্যানুয়াল এখন কই থেকে নিয়ে পিক করছেন? এখন আমি ওইখান থেকে গুগলে তো ওখান অনেকগুলো থেকে জায়গা থেকে ওই যে অনেক ভাবে নেওয়া যায়। অ্যাকাউন্টে গিয়ে ওখান থেকে নিয়ে এসেছিলাম। অ্যাডসেন্সের যে একটা গিয়ে আছে না ভাই, না লিমিটেশনে কিছু চেঞ্জ না ভাই, করেছিলেন? ইমপ্রেশন লিমিটেশনে? আচ্ছা দাঁড়ান, দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে আমার ওভারভিউ। তাহলে আমার ওয়েবসাইটে দেখতেছি যে এটা আমার পোর্টফোলিও সাইট। আমার সাইটে যারা ভিজিট করতেছে তারা অ্যাটলিস্ট অ্যাভারেজ তারা হচ্ছে 2 মিনিট 45 সেকেন্ড করে আমার ওয়েবসাইটে স্টে করতেছে, যার বাউন্স রেট হচ্ছে আমার 50%, এবং আমার অর্গানিক ট্রাফিক কতগুলো আসতেছে, রেফারেল কতগুলো আসতেছে অর্গানিকলি সার্চ করে, যেমন এইটা 27 তারিখে আমার 3জন অর্গানিক রেজাল্ট আসছে, দ্যাট মিন যারা গুগলে সার্চ করে আমাকে খুঁজে পেয়ে আসছে, সোশ্যাল থেকে আসছে, ডিরেক্টলি আসছে। এখানে অর্গানিক 3টা আসছে, সোশ্যাল থেকে 5টা আসছে। এক্স্যাক্টলি কোন কোন পেজে আসছে, আমার কান্ট্রি, কোন কোন কান্ট্রি থেকে আমার ট্রাফিক আছে এবং সেটা কত পার্সেন্ট হারে আছে সেটা পাচ্ছি, ডেস্কটপ আর মোবাইল আর কই থেকে আসতেছে, কোন পেজগুলোতে আসতেছে এবং কত পার্সেন্ট হারে আসতেছে। লাস্ট 7 দিনের রিপোর্ট এটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু 7 দিনের, তাইওয়ান থেকে, ইউনাইটেড স্টেটস থেকে, কিংডম থেকে আর বাংলাদেশ থেকে। এই হচ্ছে আমার ওয়েবসাইটের ট্রাফিক, এইটার পার্সোনালটা। আর এটা যদি বলি, এটা আরো বেশি, মানে বাউন্স রেট আরো বেশি হবে, কারণ এখানে ট্রাফিক নাই, আমার একদমই নেই। আচ্ছা, 1 মিনিট অ্যাভারেজ সেশনে আমার আছে। আমার এই হচ্ছে অবস্থা। আর এটা হচ্ছে 31 তারিখে হচ্ছে 4টা
ভিজিটর আসছে যারা গুগল থেকে সার্চ করে আসছে। আজকে টোটালি আসছে হচ্ছে 2টা গুগল থেকে সার্চ করে, আর কোথাও থেকে আসে নাই অর্গানিকলি। এটা হচ্ছে 5টা আসছে, 5টা করে আসছে। এই এটা হচ্ছে বাংলাদেশ থেকে গেছে ইউনাইটেড স্টেটস, কানাডা, জার্মানি আর ইন্ডিয়া। ট্যাবলেট, মোবাইল আর হচ্ছে ডেস্কটপের ভার্সন দেখাচ্ছে। কোন কোন পেজে যাচ্ছে আমার ট্রাফিকগুলো সেগুলো পাচ্ছে। এই হচ্ছে আমার ওভারভিউ। এখন রিয়েল টাইম কতগুলো আছে আমার। 23 মিনিট আগে কয়জন ছিল, 9 মিনিট আগে 2জন ছিল, 1 মিনিট আগে 1জন। এই তো ইউজার কি পরিমাণ গেছে। আমার সেশন বাউন্স রেট আরও কমাইতে হবে, অনেক বেশি, 70% বাউন্স রেট চলে গেছে। এটা আমার সাইটের জন্য রিস্কি। এই গেল আমার কাস্টমাইজেশনটা হচ্ছে যে এখানে এই যে সেগমেন্টগুলো দেখতে পাচ্ছি ডান সাইডে, রিয়েল টাইম ভিজিটর, অ্যানালিটিক্সের হোম অপশনস, এটা হচ্ছে ইউনিক অ্যাকোয়ার্ডস, ইউজারের ব্যাপারটা দেখতে পাচ্ছি, অ্যাক্টিভিটিগুলো দেখতে পাচ্ছি। এটা কাস্টমাইজেশন, যে আমি এটা উপরে ডান সাইডে বাম সাইড করে নিয়ে আমি আমার মতো করে সাজাতে চাচ্ছি। হ্যাঁ, এই অপশনসটা আমি উপরে রাখতে চাই। এগুলো আমি আমার মতো করে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে কাস্টমাইজেশন করে নিতে পারি। রিয়েল টাইমের মধ্যে যেটা আছে, রিয়েল টাইমের হচ্ছে আমি একদম ওভারভিউটা দেখতে পাচ্ছি। রিয়েল টাইম ওভারভিউ, আমার লোকেশন, ট্রাফিকের সোর্স কি, কোন কন্টেন্টে আছে, কনভারসেশন কেমন যাচ্ছে, বাউন্স রেট এই ওটা বিষয় কি বোঝায়? আমি দেখতে পাচ্ছি। জি হ্যাঁ, বলছি। তার চেয়ে ভালো আমি বলার থেকে যদি পড়ে নেন। এখানে আছে আমার ট্রাফিকের সোর্সগুলা, যেখানে আমার একদমই এখন 0 করা আছে। আমার কন্টেন্ট এরিয়া, এই এখন মূল বিষয় হচ্ছে যে এখানে আমার সাইটকে অ্যাড করা আগে ফার্স্ট অফ অল। সো এখান থেকে যে সেটিংস অপশনস, সেটিংসে যাই, এবং সেটিংসে যাওয়ার পর 3টা পার্টিশন পাবো। একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে প্রপার্টি, আর একটা হচ্ছে ওয়েব স্ট্রাকচার সাইট ডাটা। আর বাউন্স রেটটা কি, যেটা ভাইয়ের একটা লেখা আছে কিনা, না বাউন্স রেটটা এখানে নাই, আমি ডিলিট করে দিয়েছি। আচ্ছা, বাউন্স রেট হচ্ছে ধরেন এই যে আমি ওয়েবসাইটে এই পেজটাতে আসলাম, আসার পরে এই আসছি, কেটে দিছি, শেষ। কয় সেকেন্ড ছিলাম? 30 সেকেন্ড ছিলাম বা 10 সেকেন্ড ছিলাম। অ্যাভারেজলি আমার ওয়েবসাইটে এখন দেখাচ্ছে তো 50 জন আসতেছে, 50 জনই করতেছি কি 20 সেকেন্ড, 30 সেকেন্ড করে থাকে, বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাউন্স রেট। যত কম সময় আমার ওয়েবসাইট সেশন হবে, যত কম লোক থাকবে আমার ওয়েবসাইটে, কম সময় লোক থাকবে, তত বেশি বাউন্স রেট বাড়বে। আর একটা বাউন্স রেট বাড়া মানে ওয়েবসাইটের জন্য হার্মফুল। ওয়েবসাইটে গুগল ভালো চোখে দেখে না, কারণ বাউন্স রেট হতে এটা মিন করে। আচ্ছা, একটা ফারুক স্যারের কাছে বাউন্স রেটের অপশনটা মনে আছে, দাদা ফারুক স্যার একটা বাউন্স রেট নিয়ে একটা এই কন্টেন্ট একটু পড়ে নিয়েন, ইন ডিটেলস বাউন্স রেট কি, ঠিক আছে, বুঝে যাবেন। একটু কষ্ট করে পড়েন। এখান থেকে অ্যাড করার সময় অ্যাকাউন্ট, ক্রিয়েট প্রপার্টি, ক্রিয়েট ভিউ। অ্যাকাউন্ট আপনি 50টা ইউজ করতে পারবেন। আমি সাজেস্ট করি একটাই, আমার একটাই অ্যাকাউন্ট, একটা নামে একটা অ্যাকাউন্ট করে রাখছি। এখানে আরও অ্যাড করতে পারবেন আপনি। ক্রিয়েট অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট করা যায়। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরের কাজ হচ্ছে প্রপার্টি ক্রিয়েট করা। এই প্রপার্টির মধ্যে আমার যতগুলো ওয়েবসাইট আমি ইউজ করব সবগুলো ওয়েবসাইট এখানে অ্যাড হবে। সো ক্রিয়েট প্রপার্টি, এরপর হচ্ছে প্রপার্টি নেম। আপনার প্রপার্টি নেম, রিপোর্টিং টাইম জোনটা অবশ্যই যে যে কান্ট্রি সেই কান্ট্রিটি ইউজ করবেন। তাহলে যেটা হবে সেটা আপনার লোকাল টাইমের যে রিপোর্ট, সেই লোকাল টাইম হিসাব করেই হচ্ছে আপনি আপনার এই এক্সেসগুলো পেয়ে যাবেন। কারেন্সিটা এটাতেই থাকুক, ডলারটাই থাকুক।
আমি আর 98টা মানে প্রপার্টিটাল একটা অ্যাকাউন্টের মধ্যে 100টা করে হচ্ছে প্রপার্টি অ্যাড করা যায়। দেন এটা ওকে থাকলে আমি নেক্সটে যাচ্ছি। অ্যাবাউট মাই বিজনেস পুরোটা চেঞ্জ করে দিছে। ও মাই গড, বাহ, স্ট্রাকচার তো চেঞ্জ করে দিছে, এরকম আগে ছিল না। আচ্ছা, এখানে আমার ইন্ডাস্ট্রি দিতে বলছে, ইন্ডাস্ট্রির মধ্যে থেকে আপনার ইন্ডাস্ট্রি দিবেন। যদি না থাকে আপনার ইন্ডাস্ট্রি, দেন আদার করে দিবেন। যদি স্পেসিফিক ইন্ডাস্ট্রি থাকে, এটা একদম ম্যান্ডেটরি না, ঠিক আছে, থাকলে দিবেন, না থাকলে দরকার নাই, লাইক দ্যাট। তারপর আপনার বিজনেসের সাইজ দিয়ে দেন, মিডিয়াম দিয়ে রাখলাম বা স্মল দিয়ে রাখেন, এটা। তো আপনার ইন্টেন্ট কি অ্যাকচুয়ালি, যে কি করতে যাচ্ছেন? সো অপটিমাইজ মাই সাইট এক্সপিরিয়েন্স, মেজর কাস্টমার্স এঙ্গেজমেন্ট, সাইট অ্যাপস, দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং কস্ট দেখতে যাচ্ছেন। তো যা দরকার, যদি মনে হয় যে আপনার অ্যাপ্লাই হচ্ছে সবগুলো দরকার আছে, আপনি দিয়ে দেন। খুব নতুন বিষয়। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আপনাদের এটা দেখাচ্ছি এবং আজকে এটা চেঞ্জ হয়ে গেছে, বিষয়টা ভালো লাগছে। এর আগের ব্যাচও যখন দেখাইছি তখন এই প্ল্যাটফর্ম ছিল না, গুগল চেঞ্জ করে ফেলছে সিস্টেম। আদারের রিজন কি সেটা দিয়ে দেবেন, ওখানে আমি আদার দিলাম না, দেন হচ্ছে ক্রিয়েট করি। সাকসেস আসুক। আমার প্ল্যাটফর্ম কি, আমি শুধু ওয়েবসাইট ইউজ করতেছি, অ্যান্ড্রয়েড অ্যাপ না বা আইওএস অ্যাপও না, সো ওয়েবসাইট সেট আপ করি। এখন আসছে, মাই গড, সব চেঞ্জ। বাহ, এখন হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল, এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দেন, এসইও। অবাক, বাহ, ভালো লাগছে বিষয়টা, সুন্দর করছে। আগে অনেক খ্যাত একটা ভাব ছিল। ওয়েবসাইটের নাম দিয়ে দেই, দেন হচ্ছে আপনার এনহান্সমেন্ট মেজারমেন্টের মধ্যে এখানে সেটিংটা দেখে নিই, চেঞ্জ যেহেতু হয়ে গেছে অনেক কিছু। স্ক্রলিং যাচ্ছে, আউটবাউন্ড লিঙ্ক দেখাচ্ছে, সার্চ দেখাবে, এনহান্সমেন্ট, ফ্রি ডাউনলোড অফ করে দিই, দরকার নাই। ভিডিও আমার ফ্রি ডাউনলোড করবে না, যদি না করে। ভিডিও এঙ্গেজমেন্ট যদি না থাকে, আপনার সাইডে যদি ভিডিও না থাকে, দেন অফ করে দেওয়াটাই ভালো। আর যদি সব ওকে দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই, দিয়ে রাখেন। দেন ক্রিয়েট স্ট্রিম, এখানে দেখেন একটা স্ট্রিমের আইডি আসছে, এখানে একটা আইডি আসছে, দেখেন মেজারমেন্ট আইডি, একটা স্ট্রিম আইডি, একটা হচ্ছে মেজারমেন্ট আইডি। আর নিচে যদি যাই, এখানে হচ্ছে সাইট ট্যাগ, গুগল ট্যাগ ম্যানেজার থেকে ইউজ করতে পারবো। আর হচ্ছে ইউজ অন পেজ ট্যাগ, গুগল অ্যানালিটিক্স, সাইট কানেক্টেড। যারা ব্লগার সেগমেন্ট ইউজ করি আমরা, যারা bloggerspot.com বা ইউটিউবের আপনি হচ্ছে অ্যানালিটিক্সটা এখানে দেখতে চান, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা দেখতে চান, তাদের ক্ষেত্রে এই আইডি যেটা আছে এইটা অ্যাড করে দিবেন ইউআরএল আইডির মধ্যে, এটা অ্যাড করে দিলে এনাফ। আর আমরা যারা হচ্ছে করব, গ্লোবাল সাইট ট্যাগ, এই যে এখানে একটা কোড আসছে, ঠিক আছে, গ্লোবাল সাইট ট্যাগের মধ্যে। আর আমি যদি যে না আমি গুগল ট্যাগ ম্যানেজার থেকে ইউজ করবো, সেক্ষেত্রে ট্যাগ ম্যানেজার ইউজ করবো, আপাতত দরকার নেই। আমরা যারা এই ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি, আমাদের কাজ হচ্ছে এই যে কোডটা আছে, এই কোডটাকে কপি করা, এই কোডটা নেওয়া, এবং এই কোডটাকে যাই আমাদের থিম থেকে, রেঞ্জ থেকে, থিম কোথায় গেল, অ্যাপিয়ারেন্স থেকে এই যে থিম এডিটরে যাওয়া, এবং এইখান থেকে আপনার এই যে এখান থেকে থিমের যে ফাইলগুলো আছে, থিম ফাইল, এখান থেকে হচ্ছে হেড থিমটা header.php বা head.php এক একটা জায়গায় এক একটা সিস্টেমে থাকে। সো এইখানে আমার আছে যে header.php, এই ফাইলটাকে ওপেন করেন, এবং ফাইলটা ওপেন করার পর এখানে ডক টাইপ HTML থেকে শুরু হয়ে এই যে হেড সেগমেন্ট শুরু হয়েছে, এখানে হেড সেগমেন্ট শুরু হয়ে গেছে, এবং এই হচ্ছে আমার হেডিং ক্লোজ হয়েছে। আমার এই যে কোডটা এখানে আছে, এই কোডটাকে আমার হেড সেগমেন্টের মধ্যে বসাতে হবে। হেড সেগমেন্ট মিনস এই পুরো কোডটাকে হয় হেড সেগমেন্টের পর, এইটার পরে, অথবা এই হেড যে ক্লোজ হইল এই ক্লোজিং এর আগে আপনি এখন যেখানে খুশি বসাতে পারেন।
লাইক দ্যাট। যেমন আমার এটা এখানে বসানো আছে, এই যে এটা, এই যে এই কোডটা, এই যে আমার এখানে কনফিগ কোড সহ এখানে বসানো আছে। এখানে জাস্ট হেড সেগমেন্টের পর একটা এন্টার দেন এবং আপনি হচ্ছে আপনার এটাকে পেস্ট করে দেন, দেন ফাইলটাকে এখান থেকে আপডেট করে দেন। দ্যাটস ইট, এতটুকু এনাফ, আর কিছু লাগবে না। এখান থেকে ওই করে দেওয়ার পরেই এখানে আর কোনো কাজ নাই। এটা এখানে এমন কিছু না যেখানে ভেরিফাই করতে হবে, এটাই ভেরিফাইড। এখান থেকে যখন এখানে দিয়ে দিবেন, এরপর আপনি ডিরেক্টলি এটাকে ক্লোজ করে দেন। আমার এটা শেষ। এখান থেকে যদি আমি যাই, এই যে এসইও ব্যাচ 6 অলরেডি এন্টার আমার এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আপনি আসেন হোম পেজে আপনার, এবং আপনি নিজে থেকে আপনার ফোন দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটে ভিজিট করেন, এবং সাথে সাথেই দেখবেন যে এখানে আপনার নাম্বারিংটা শুরু হয়ে গেছে। রিয়েল টাইমে যে নাম্বার 1 2 3 4 কতজন আছে সেই বিষয়গুলো এখানে পেয়ে যাবেন। তার ভালো লাগছে, সিস্টেমটা চেঞ্জ হয়ে আসছে, আপডেট আসছে, একটা সুন্দর একটা আপডেট আসছে অ্যানালিটিক্স এর মধ্যে। গুগল সার্চ কনসোল এরকমই সুন্দর একটা আপডেট আসবে। এই যে এখানে আপডেটটা, এখানে সব এখন 0 করা আছে, টোটাল রেভিনিউ সহ। বাহ, ওরে বাবা, কত সুন্দর আসছে ভাই। এখানে হয়তো পেয়ে যাবো বাকি সব ডিটেলস এখানে, যে এখানে আছে আগেরটার মতোই, বাট একটু চেঞ্জ করেছে আর কি, আর কিছু না। এখানে একটু চেঞ্জ করে আসছে, ভালো লাগছে ব্যাপারটা। আমি অল ইউজার আমার কম্পারিজন করতে পারছি এখান থেকে, সিস্টেমটা ভালো লাগছে। আমি যদি এটাতে যাই, এটা আমার আগের মতোই রয়ে গেছে, এটার উপর কোনো ইফেক্ট আসে নাই এখনো। এই হচ্ছে অ্যানালাইটিক্স এর ব্যাপারটা। এরকম সিমিলারলি ইয়ান্ডেক্স আরো সহজ, বিংটা আরো সহজ, ঠিক আছে। ইয়ান্ডেক্স ভাই এর আপনার সার্চ ওয়েবসাইট কনসোলে যদি যাই, শুধু মানে ওয়ার্ডপ্রেসের জন্য হ্যাঁ প্রিমিয়াম থিম, এটা ওয়ার্ডপ্রেসের জন্য। এটার প্রাইস মনে হয় $59 না অনেক ভাই। $69, আই থিংক, শিওর না, এরকমই হবে। হ্যাঁ, এটা প্রিমিয়াম থিম। সবই করে রাখছিলাম ভাই, ফার্স্ট ব্যাচ যখন শুরু করছিলাম তখন এইগুলো সবকিছু করার জন্য হচ্ছে মানে সব ব্যবস্থা করে রেখে দিছি, যে প্র্যাকটিক্যালি কাজ করবে। সো দরকার আছে, নিজেদের টাকা খরচ করে কোর্সও করবে, আবার নিজের ওয়েবসাইট বানায় প্র্যাকটিসও করবে। সো এত যদি স্টুডেন্ট যদি খরচই করতে, ইনকাম করবে কবে? সো এই জন্য এদের চিন্তা করে রেখে দিছি যে আমার সাইট এটা টেন্ডেন্সি থাকুক, মোটামুটি চললো, তারাও প্র্যাকটিস করলো, ওয়ার্ডপ্রেসে ভাই গিয়ে বানাইছি, বুঝতে হয়ে গেল। পারছেন? তো ওইটা ভাই কোন জায়গা থেকে ভাই ডোমেইন থেকে কিনলে ভালো হবে, মানে কোন প্রোভাইডার থেকে? আমি যদি আপনার যদি বাংলাদেশ থেকে হোস্টিং নেন, আমি যদি বলেন সাজেস্ট করতে, তা আমি একে সাজেস্ট করবো। আমি তো অনেক ইউজ করছি, অনেক কোম্পানি আমাকে ফ্রিতে দিয়ে ইউজ করাইছে, যে আপনি চেক করে দেখেন, আপনি স্টুডেন্টদেরকে সাজেস্ট করেন। আমাকে মাগনা দিছে অনেক কোম্পানি, বাট এই কোম্পানিটা বেস্ট। এবং এই জন্য বেস্ট বলতেছি, আমি নিজেও এর সার্ভিস চালাইছি। সব থেকে মজার বিষয় হচ্ছে এর স্পিড। ওয়েবসাইট কখনো মাসের মধ্যে আমি একদিনও দেখি নাই যে 1 মাসে 2 মাসের মধ্যে যে 2-1 সেকেন্ডের জন্য ওয়েবসাইটের স্পিড স্লো হয়ে গেছে, নাই, স্পিড থাকে নাই, এমন না। সব সময় আপডেটেড স্পিড, এবং লাইট ওয়েট সার্ভার বলতে পারেন এটা, এর সার্ভারটা। আর মজার বিষয় হচ্ছে এর সার্ভিসটা। ধরেন আপনার ওয়েবসাইটের সমস্যা হয়েছে, আপনি ফোন দিচ্ছেন, আপনাকে ফোন কলে রেখেই আপনার আগে প্রবলেম সলভ করে আপনাকে ফিক্সড করে তারপরে কনফার্ম করে আপনার ফোন কাটবে। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। লোকটার নাম হচ্ছে আশিক, যে ছেলেটা হচ্ছে করে, এবং এ হচ্ছে আমার থার্ড ব্যাচেরই স্টুডেন্ট। অলরেডি আমার থার্ড ব্যাচের স্টুডেন্ট ছিল, কিন্তু কথা হচ্ছে এর সার্ভিস, আমি ব্যাচ বলে বলছি না, বাট এর সার্ভিস অনেক বেটার। এর রেফারেন্সে যদি এখানে প্রাইস যেটা আছে, এটা 3GB 1800, 4GB মনে হয় যে কত 2300, এত কিছু লাগবে না। 2700টা 5GB, যেটা 5GBটা যেটা 2700 আছে, আমার নাম বললে আপনাদের 1500 টাকা করে দিয়ে দিবে, একদম সাথে হোস্টিং কি বলে ডোমেন সহ, ঠিক আছে, 1500 টাকা করে দিয়ে দিবে। এখানে ওর সব ব্র্যান্ডই তো আনলিমিটেড। এর সার্ভারের যে ধরনের অ্যাটাক, ডিডোস অ্যাটাক সহ যারা যত অ্যাটাক আছে, সেই অ্যাটাকগুলোকে কন্ট্রোল করার জন্য যে অ্যান্টিভাইরাস ইউজ করা দরকার, মানে পারফেক্টলি অ্যান্টিভাইরাস ও ইউজ করে। এবং কি ওদের ভাষায় কি যেন বলে, কি সিডিএন ইউজ করে। বাট ওর স্পিড অপটিমাইজ, ওয়েবসাইটের যে সার্ভারের স্পিড, সেটা অনেক ভালো, কজ অফ ও হচ্ছে রাশিয়া এবং ইউএসএ দুইটা সার্ভার ইউজ করে। আপনি যেটা চান সেটাই দিবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনারা যদি একদম কপিরাইট কোনো ওয়েবসাইট বানান,
এমন হয় যে নেমচিপ থেকে কপিরাইট কোনো ওয়েবসাইট বানাচ্ছেন, যেমন এমন হতে পারে যে মুভি সাইট, যেগুলো আমরা দেখি মুভি সাইট নিয়ে কাজ করে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি অফশোর হোস্টিং থেকে নিতে হয়। আপনি নেমচিপ থেকে হোস্টিং নিয়ে একটা মুভি সাইট বানাবেন, কপিরাইট ধরে আপনার পুরো ওয়েবসাইটকে টার্মিনেট বা সাসপেন্ড করে দিবে। এর সার্ভারটা এটা করে না। এর সার্ভার আপনি যত ধরনের কপিরাইট ইস্যু যত ধরনের আছে ওয়েবসাইট একদম ফুললি কপি, যেগুলো একদম অবৈধ ইলিগাল, এই কাজগুলো এর ওয়েবসাইটে বসে করতে, এর সার্ভার দিয়ে করতে পারবেন। আমি একটা ইউজ করি ডায়না হোস্ট, বুঝছেন? তো ঠিক ওটা আছে। সার্ভার রেসপন্স দেখবে অনেক সময় কমে, অনেক কমে যায়। ডাইনাহোস্ট তারপরে ইউনিভা হোস্ট, এগুলো আমি ইউজ করেছি, এতে সার্ভিস ভালো না ভাই। বাংলাদেশ থেকে আমি বলে কোনোটাই ভালো না। আমি এটাকেও সাজেস্ট করবো না যদি বাংলাদেশের বাইরে আপনি যান। আমি সাজেস্ট করবো আপনি যান নেমচিপ, যান গোডেরি, এরকম আরো অনেক সাইট আছে, স্টিঙ্গার আছে। তো এইগুলো যান। যদি চান যে না বাংলাদেশ থেকে ইউজ করবো, দেন দিস ইজ দ্য বেস্ট সাইট। আমার এখন পর্যন্ত যতগুলো আমি সার্ভার ইউজ করেছি তার মধ্যে এটা বেস্ট। ঠিক আছে ভাই। আচ্ছা, ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্সটা অনেক সহজ কাজ এবং ইন্ডেক্সের মধ্যে ফ্যাসিলিটিও কম। যেটা গুগল সার্চ কনসোলে দেখছি, এটা হচ্ছে ইন্ডেক্সের সার্চ কনসোল। এটা হচ্ছে কাজাকিস্তানের প্ল্যাটফর্ম। এখানে সাইটটা অ্যাড করে দিয়ে নর্মালি প্লাস বাটন, আচ্ছা ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে, শেষ করে দিব এখনই। এখানে আমার সাইট দিয়ে আমি এটাকে অ্যাড করে দিব। ঠিক আছে, অ্যাড করে দেওয়ার পর বাকিটা আপনার ওই আগের মতোই, এখানেও সাইট ম্যাপ সাবমিট করতে হবে। সাইট ম্যাপ সাবমিট করার পরে এটাকে করতে হবে, কি বলে, ভেরিফাইড করতে হবে। এবং ভেরিফাইডের জন্য আমরা যেমন সার্চ কনসোল আমাকে কোড দিয়েছিল, সেটা আমি সি প্যানেলে অ্যাড করেছি। এটা ভেরিফাইড করার জন্য আমার সি প্যানেলে যাওয়ার দরকার নেই। এটা আমি এখান থেকেই ইয়োস্ট এসইও প্লাগইন থ্রোতেই ঠিক করে ফেলতে পারবো। সার্চ, সরি, ভুল জায়গায় কেন যাই? এটা কোথায় গেল? কোথায় যে কোন অপশন চলে যায় মনেই থাকে না। আচ্ছা, ওই যে ওয়েবমাস্টার টুল, কিন্তু ওয়েবমাস্টার টুলে এসে আপনার এই যে ইয়ান্ডেক্সের ভেরিফিকেশন কোড পাবেন। কোডটা এখানে জাস্ট দিয়ে দিলেই, আর কোডটা এখানে ইউএসটিসির কোডটা এখানে দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ করে এখান থেকে কনফার্ম করে দিলেই সাইট ভেরিফিকেশন হয়ে যায়। এটার জন্য আমাদের আলাদা করে ওই সি প্যানেলে গিয়ে কোড দেওয়ার কোনো দরকার নেই। সি প্যানেলটা শুধুমাত্র ওই গুগল সার্চ কনসোলের জন্যই ঠিকঠাক আছে, বাকিগুলো এমনিতে নর্মালি ইউএসটিসিও প্লাগইন থ্রুতেই অ্যাড করা যায়। এখন আমি সেটা যদি যাই, এটা আমার ফুল সামারিটা এখানে দেখতে পাচ্ছি, কি কি অবস্থার মধ্যে আছে, কোন কোন সাইটগুলো কপি লিঙ্ক ক্রিয়েট হয়েছে, কোন কোন থেকে আমার কিছু ব্যাকলিঙ্ক আসছে, কিছু ব্যাকলিঙ্ক আসছে, কপি ক্রিয়েট করা হয়েছে, ডেট সহ দেওয়া আছে, এবং কোনটার মধ্যে কোন মধ্যে কন্টেন্টের মধ্যে ব্যাকলিঙ্ক আছে সেটা দেখাচ্ছে। এখান থেকে ব্যাকলিঙ্কগুলো দেখতে পাচ্ছি, এখান থেকে রিসেন্ট লিঙ্ক। দেন আমি ক্রাউলের স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি, এটা ক্রাউল করা হয়েছে। এই একটা আছে, পেজ আছে যেটা 301 রিডাইরেক্ট করা, জানি না কোথায় আছে, এটা দেখতে হবে। এটা একটা আছে, ওকে, 200 থেকে কোড আছে। এই একটা আছে, ইমপ্রেশন যাচ্ছে, ক্লিক যাচ্ছে কেমন, পপুলার সার্চ কোয়েরিজগুলো কি বা কিওয়ার্ডগুলো কি সেটা দেখতে পাচ্ছি। আমার চেঞ্জিং কেমনটা আসছে সার্চ আপডেটে নভেম্বর থেকে লাস্ট 10 চেঞ্জেস কত তারিখে আসছে সেটা পাচ্ছি। এটা সাইটের কোয়ালিটি। তারপরে সাইট কোয়ালিটি, আমার ইন্ডেক্সিংয়ের ব্যাপারটা যদি দেখি, যে আমার ক্রাউলের স্ট্যাটিস্টিক্স কতগুলো পেজেস আছে, আমার সাইট ম্যাপ, এই যে সাইট ম্যাপের ফাইল সব কিছু এখানে দেওয়াই আছে। সেটিংস থেকে, টুলস থেকে, বাইরে থেকে যেগুলো এসইও করা দরকার ফিক্সড করে নিতে পারবেন এখান থেকে। তবে সার্চ কনসোল থেকে, গুগল সার্চ কনসোল থেকে এইটার মধ্যে কি বলে, ইউজার্সটা একটু ইজি। আচ্ছা, এটা এখানে দেখাচ্ছে না, টুলসে যাই, এখানে আমার রোবোটিক্সটি, সাইট ম্যাপ ভ্যালিডেটর, এক্সএমএল ভ্যালিডেটর, স্ট্রাকচার ডাটা ভ্যালিডেটর সব কিছু করে দিতে পারবো। আমার সার্চ থেকে পেজ যদি আমি রিমুভ করে দিতে চাই, সার্ভারের রেসপন্স কেমন আছে
সেটা যদি চেক করতে চাই, সেটা এখান থেকে এই টুলসগুলো ইউজ করে আমি আমার ওয়েবসাইটের সার্ভার টার্ভার যা আছে হাবিজাবি চেক করে ফেলতে পারি। আমার ইন্ডেক্সের মেইন বট এটা চুজ করবে, এইটার মধ্যে এই যে একই চেক দেই। ওয়েবসাইটের মধ্যে ভাই এই যে বিভিন্ন যেমন ইন্ডেক্স, তারপর হচ্ছে বিং ওয়েবমাস্টার টুল, এগুলো করতে বসানো যাবে সব সব জি, একই ওয়েবসাইটের মধ্যে আপনার যতগুলো সার্চ কনসোল আছে, যেখানে যেখানে আপনি বসাতে চান সেগুলোর মধ্যে আপনি বসাতে পারেন। যেমন টোটাল না 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 না, কোনো প্রবলেম হবে না। আপনি ইন্ডেক্সে দিচ্ছেন, আপনি ইন্ডেক্স থ্রোতে, ইন্ডেক্স এটা একটা সার্চ ইঞ্জিন, ইন্ডেক্স কিন্তু একটা সার্চ ইঞ্জিন। গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, ইন্ডেক্স একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, দেন হচ্ছে আপনার পিপিলিকা একটা সার্চ ইঞ্জিন। এদের প্রত্যেকের এখন পিপিলিকা বাংলাদেশি বিধায় এদের কোনো সার্চ ওয়েব মাস্টার টুল নাই, কিন্তু প্রত্যেকটা সার্চ কনসোলেরই হচ্ছে সার্চ ইঞ্জিনেরই হচ্ছে একটা ওয়েব মাস্টার করে টুল থাকে। বিং, অ্যামাজন এদের হচ্ছে আবার ওয়েব মাস্টার টুল আছে। প্রত্যেকটার মধ্যে গিয়েই হচ্ছে আপনার এখানে অপশনস দেওয়াই আছে, এখানে দেখেন বিং এর জন্য আছে, গুগল ভেরিফিকেশনের আছে, ইন্ডেক্সের আছে, বাইজুর আছে। সো প্রবলেম তো হবেই না, প্রবলেম হওয়ার তো কোনো কথাই নাই। যেমন এটা হচ্ছে বিং এর মজার বিষয় হচ্ছে আপনি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। বিং থেকে কিওয়ার্ড রিসার্চ করা যায়, যদি এটা মাইক্রোসফটের। আচ্ছা, এই গেল। এই হচ্ছে আমার টোটাল বিষয়গুলো দেখাচ্ছে। পেজের কন্টেন্টগুলো কি আছে যদি ক্লিক করি, পেজের কন্টেন্টগুলো হয়তো আমাকে দেখায় দিবে। ওয়েট করি, এখানে আমার পেজের কন্টেন্টগুলো একদম টোটালি কোডিং করে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ দেখে কি বুঝবেন বুঝে নেন, সেটা আপনার ব্যাপার। যদিও আমাদের এগুলো দরকার নেই, ঠিক আছে, এগুলো আমাদের আপাতত দরকার নেই। এই হচ্ছে চেক, দেন হচ্ছে আপনার পেজকে স্প্রিড আপ করার জন্য এই ব্যাপারগুলো এখানে কাজ করা যায়। আমার এখানে যদি বলি যে সাইট ম্যাপ, ক্রাউলিং স্ট্যাটিস্টিক্স আছে এখন কি টেম্পোরারি কি অ্যাভেলেবল আছে কিনা অফ করে দিচ্ছে, আল্লাহ জানে, থাকার তো কথা। এই হচ্ছে আমার ক্রাউলের স্ট্যাটিস্টিক্স, নতুন কতগুলো আসছে, ক্রাউল করলো কতগুলো ইউআরএল বা পেজেস বলেন, পোস্ট বলেন, ট্যাগস কতগুলো ক্রাউল করলো, সেই রিপোর্টটা এখানে পেয়ে যাচ্ছে। সাইটের স্ট্রাকচার, সার্চেবল পেজ মিনস আমার কতগুলো পেজেস আছে যেগুলো সার্চের মধ্যে আছে, সেই রিপোর্টটা আমি এখানে পাচ্ছি। এখানে আমার রিসেন্ট কতগুলা পোস্ট আসছে সেগুলো আমি দেখাচ্ছি, এখানে পেয়ে যাচ্ছে। দেন সার্চেবল পেজ, প্রত্যেকটা আলাদা আলাদা ফিচার্স, এক একটা ওয়েব মাস্টার টুলস এক এক ধরনের কাজ করে, এক একটা ফ্যাসিলিটি বা ফিচার্স এক এক রকম। হ্যাঁ, তুই লোড হইতেই থাক ভাই, ঠিক করে ফেলাই তো। আচ্ছা, এখানে হচ্ছে আমি আমার সার্চেবলগুলো লিঙ্কগুলো দেখতে পাচ্ছি এবং সেগুলো টাইটেল কি আছে, এই 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 পেজগুলো বা এইগুলো আছে। আমার কোয়ান্টিটি কেমন আছে, ক্যানোনিক্যাল করা আছে কিনা, লো কোয়ালিটি দেখাচ্ছে। রাইট ফর আস হচ্ছে লো কোয়ালিটি হওয়ার কথা, কারণ এখানে তো বেশি কন্টেন্ট নাই। বাকিগুলো কন্ট্রাক্টাস পেজ, হ্যাঁ, এগুলো লো কোয়ালিটিরই হবে। এই এই হচ্ছে রেজাল্টস। আমি যদি একটু এখানে যাই, বিংটা দেখাই, আপনারা এখানে জাস্ট যান, অ্যাকাউন্ট ক্রিয়েট, ডেমো অ্যাকাউন্টই ক্রিয়েট করেন, ডেমো ওয়েবসাইট অ্যাড করেন, তারপরে হচ্ছে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, পেয়ে যাবেন। কারণ এখন যদি একটা স্পেসিফিক ওয়েব মাস্টার টুল নিয়েই কথা বলতে চাই, তারপর 3-4টা ওয়েব মাস্টার টুল নিয়ে কথা বলতে গেলে 3-4টা ক্লাসই লাগবে আলাদা। জি রবিন ভাই, জি এখানে বলে মানে প্রবলেম টোটি কি বা কিসের জন্য হয় ওটা সবটার কোনো উপায় নেই। যে কোনটা আবার বলেন। ব্রেড ক্রাম্পস প্রবলেমগুলো হচ্ছে আপনার থেকে ব্রেড ক্রাম্পস ঠিক ফিক্সড করবেন, ইউএসটিসিও দিয়ে ব্রেড ক্রাম্পস ফিক্সড করবেন। এখান থেকে টুলসতে গিয়ে হচ্ছে ব্রেড ক্রাম্পস ফিক্সড করে নেবেন। দাঁড়ান যাচ্ছি, আগে বিংটাকে যাই। যেমন এই যে হচ্ছে আমার ইউএসটিসিও বিং এ হচ্ছে আমার এটা আমার সাবমিট করা আছে,
এখানে আমি টোটাল আমার ক্লিক কতগুলো, ইমপ্রেশন কতগুলো, অ্যাভারেজ সিটিএর কতগুলো হচ্ছে, অ্যাভারেজ পজিশন কত, 5 নাম্বার পজিশন হচ্ছে আমার, তার মানে আমার এখান থেকে ট্রাফিক আসতেছে, এই একটা ব্যাপার। আমার এসিওর মধ্যে কি কি করা যাচ্ছে, এসিওর মধ্যে ব্যাকলিং কতগুলো আছে, কিওয়ার্ড রিসার্চটা এখান থেকে করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ওয়েবমাস্টার টুলস এখান থেকে আমার কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, আমার কোন কোন কিওয়ার্ডগুলো ট্রেন্ড কত, তার ইমপ্রেশন কেমন গেছে, হ্যাঁ, হাই লো কতগুলো গেছে, অর্গান ফ্রি আমার ইমপ্রেশন গেছে এখন পর্যন্ত এতগুলা। এই হচ্ছে রেজাল্টস, আমার কোন কান্ট্রি থেকে কতগুলো আসছে, ইন্ডিয়া থেকে কতগুলো আসছে, ইমপ্রেশন কেমন। এই হচ্ছে এর পাশাপাশি আরও রিলেভেন্ট কিছু কিওয়ার্ড আছে, কোয়েশ্চেন্স মার্ক কিছু কিওয়ার্ড আছে, এখান থেকে দেখাচ্ছে কোন কোন টপ ওয়েবসাইটগুলো আছে অলরেডি যেগুলো এই কিওয়ার্ডগুলো নিয়ে র্যাঙ্কিং করে আছে। সো আমার একটু মোটামুটি একটা অডিট বা কিওয়ার্ড রিসার্চের কাজটা এখান থেকে আপনারা করতে পারেন। দেন হচ্ছে সাইট স্ক্যান, দেন ব্যাকলিংস, যে আমার সাইটে কতগুলো ব্যাকলিং আসছে, কোন কারা কারা রেফার করছে, এই বিষয়গুলো এখান থেকে পেয়ে যেতে পারি। ডিসভো লিঙ্ক আছে এখান থেকে। ডিসভো লিঙ্কের কাজ হচ্ছে যে আপনার ওয়েবসাইটে ব্যাড ব্যাকলিঙ্ক আছে। ব্যাড ব্যাকলিঙ্ক বলতে আমরা এটাকে রিভার্স ইঞ্জিনিয়ার বলি, রিভার্স ইঞ্জিনিয়ারিং বা রিভার্স এসইও বলি। বিষয়টা হচ্ছে এরকম যে আপনার ওয়েবসাইট হচ্ছে আমার কম্পিটিটর, আমি আপনার সাথে ফাইট করে পারছি না, আপনি যে হারে ব্যাকলিং, যে হারে রেপুটেশন আছে, আমি পারতেছি না আপনার সাথে, আমি আপনার থেকে বেশি ব্যাকলিং করেছি, ভালো কন্টেন্ট লিখছি, বাট আমি আপনাকে ডাউন করতে পারতেছি না, আপনার পজিশন আমি হোল্ড করতে পারছি না। তখন যেটা করতে হয় সেটা হচ্ছে আমি আমার ওয়েবসাইটের এসইওটা অফ করে দিই, অফ করে দিয়ে আমি আপনার ওয়েবসাইটের এসইও করবো, বাট সেটাকে ব্যাড এসইও বা ব্ল্যাক হেড এসইও যেটা বলে। আপনার ওয়েবসাইটের জন্য আমি অন পেজে কিছু করতে পারবো না, বাট অফ পেজ থেকে আমি আপনাকে ব্যাড ব্যাকলিং দিতে পারি। এমন একটা ওয়েবসাইট থেকে, অ্যাডাল্ট একটা সাইট থেকে আপনার জন্য একটা ব্যাকলিং দিব, যেটা গুলোর জন্য আপনার সাইট খুবই খারাপ, ইরিলেভেন্ট সাইট থেকে ব্যাকলিং দিব, হ্যাঁ, স্প্যাম ব্যাকলিং প্রোভাইড করবো আপনাকে। তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার ওই ব্যাকলিংগুলোর জন্য আপনার ওয়েবসাইট লোয়ার হবে। আপনি যখন রিসার্চ করে পাবেন যে হ্যাঁ আমার ওয়েবসাইটের জন্য ব্যাড ব্যাকলিং ক্রিয়েট হয়ে গেছে আমাকে নষ্ট করার জন্য, তখন এই লিঙ্কগুলো সার্চ বারকে বলে দেওয়া হয়। কারণ ব্যাকলিংগুলো যেহেতু সার্চ ইঞ্জিন হচ্ছে ইন্ডেক্স করে ব্যাকলিংগুলো, এবং ওই হিসাব করেই ব্যাকলিং কাউন্ট হয়, তখন আমাদেরকে ডিসভো করতে হয় যে আচ্ছা ফাইন, আমার এই ব্যাকলিংগুলো, প্রত্যেকটা ব্যাকলিং কিন্তু একটা স্পেসিফিক ইউআরএল থাকে। সো ইউআরএলগুলো এখানে ডাইরেক্টরি হতে পারে, ডোমেন হতে পারে, পেজের ব্যাকলিং হতে পারে। সেই ব্যাকলিংগুলো এখানে দিয়ে ডিসভো করে দিলে সার্চ বার যেটা করে সেটা হচ্ছে এই ব্যাকলিংগুলো আপনার ওয়েবসাইট থেকে ডিটাচ করে দেয়, অ্যাটাচ থেকে ডিটাচ করে দিল। ডিটাচ করে দিলে যেটা হচ্ছে আপনার ওই ব্যাড ব্যাকলিংগুলোকে রিমুভ হলো, আপনার সাইটগুলো থেকে আবার ওই ফ্রেশ, যে আগের যে ফ্রেশনেসটা সেটা আবার ব্যাক করে। যখন এই ডিসবোটা আমাদের লাগে, এই ডিসবোটা গুগল সার্চ কনসোল থেকেও করা যায়, ওইটাতেও আছে গুগল থেকে, যে আপনার গুগলে আপনার ওই ব্যাড ব্যাকলিংগুলো ইন্ডেক্স হয়ে গেলে আপনার এখানে রিমুভ করা দরকার, কারণ এটা সাইটের জন্য অনেক বেশি হার্মফুল। বাট এটা অনেকেই করে, হ্যাঁ, ইভেন আমি নিজেও করি এটা অনেক সময়। যখন আমরা ব্ল্যাক হেড এসইও করতে হয় তখন এই কাজটা করা লাগে, রিভার্স ইঞ্জিনিয়ারিং মেথডে এসইও করতে হয়, এটাকে রিভার্স এসইও বলে অনেকে। এই বিষয়গুলো এখানে আছে। এই তো তারপর কনফিগারেশনের মধ্যে ক্রাউলের কন্ট্রোল, ইউআরএল ব্লকিং করে দিতে চান, সেই ক্ষেত্রে টুলসের মধ্যে রোবোটিক্স, ভেরিফাই, বিং বট সবকিছু ঠিকঠাক করে নিয়ে আপনার সাইট ম্যাপ, এই যেখানে সাইট ম্যাপ, আপনার যে সাইট ম্যাপ যেটা ছিল সেই সাইট ম্যাপটা এখানে ইন্ডেক্স করে দেন। এখানে আমার একটা আর্নিং দেখাচ্ছে, দরকার নেই, এগুলো আমার হচ্ছে আর্নিং দেখাবি, বাট যেগুলো আমার এক্সাক্ট সাইট ম্যাপ, এটা আর এটা সাকসেস আছে 164টা, বাকিগুলো আমার দরকার নেই। এটা আমার একটা ইরোর আছে সাইট ম্যাপ, এটা ইরোর থাকবে, কারণ ইউজ থেকে হচ্ছে সাইট ম্যাপের এই যে এটা সাইট আন্ডারস্কোর ডট এক্সএমএল, ওকে ফাইন, এটাকে আমি ডিলিট করে দিতে পারি, রিসাবমিট পরে করবো এটা, ফাইন। এখান থেকে হচ্ছে আপনি সাবমিট সাইট ম্যাপ করে দিয়ে এখান থেকে সাইট ম্যাপটা ফিক্সড করে নেবেন। এই হচ্ছে আপাতত জাস্ট এই এতটুকুই থাকলো আজকের মতো ক্লাস। বিংটাও এরকম, অ্যাডসেন্সটার মধ্যে হচ্ছে ব্যাপারটা যদি বলি, যেহেতু আসছে একটু শেষ করে দিই। আমি আগেই বলছি যে যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করবেন তাদের জন্য 10টা হইলে এনাফ, আর যারা ইংলিশ কন্টেন্ট তার মিনিমাম 20-25টা যদি কন্টেন্ট আপনার ওয়েবসাইটে থেকে থাকে দেন ফাইন, ঠিক আছে। বলতে পারেন যে ওই ক্ষেত্রে হ্যাঁ ভাই, আপনার কি করে বলে ফ্রান্সের যে ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে কনভার্ট করে, যদি শুধুমাত্র ওই ওয়েবসাইট পোস্ট করি, নিজে তৈরি একটা পোস্ট নেয়, তাহলে কি হবে? অবশ্যই হবে না কেন? আপনার সাইটে যদি ট্রাফিক আসে, ওই কন্টেন্টগুলো যদি র্যাঙ্কিং করে ঠিক আছে। আর ভাই অনেক সময় অবশ্যই ভয় লাগে, হবে। জানেন কপিরাইট ধরার একটা আশঙ্কা যদি থাকে,
আমার তো ভয় লাগে জানেন, কপিরাইট ধরার একটা আশঙ্কা যদি থাকে। ওই যে বললাম ফুললি সাধু হওয়া তো আর সম্ভব না, হ্যাঁ। তো আর ওই হিসাব করলে আবার ওই 70%, 30%, 20%, 30% সর্বোচ্চ এতটুকু কপিরাইট মানা যায়, এটা গুগলও ধরে, এটা অ্যাকসেপ্ট করে গুগলও যে 30% কপিরাইট ইস্যু, এটা সমস্যা হয় না। আচ্ছা, এখান থেকে সাইট, যখন কোনো সাইট যদি আপনারা কখনো অ্যাডসেন্সে অ্যাড করতে চান, সাইট থেকে হচ্ছে আপনাকে অ্যাড সাইট, এবং অ্যাড সাইট থেকে হচ্ছে আপনি এখানে সাইট দিয়ে দেন হচ্ছে আপনি নেক্সট করে হচ্ছে আপনি অ্যাড হচ্ছে সাইট, যখন আপনি টোটালি অ্যাড, আপনি যখন নিজেই বুঝবেন যে ফাইন আমার ওয়েবসাইট এখন অ্যাডের জন্য হয়তো বা পারফেক্ট, যেটা গুগল যে সাবমিট করলে আমাকে এটাকে ইয়ে করে দিবে, কি বলে, অ্যাকসেপ্ট করবে অ্যাডের জন্য, তখনই এখানে এসে করেন। যে জাস্ট দিয়ে রাখলাম, হয়তো ব্যাড পরে দিলে আবার করবো না, ওই কাজটা কইরেন না। হ্যাঁ, কেন? কারণ যেটা করবেন ফ্রেশভাবে একবারই করবেন, যেন একদম ফিক্সড হয়। বারবার এটা ভুল হচ্ছে, ওইটা ভুল হচ্ছে, ভুলে গুগল তখন ওইটাকে ফিক্সড হিসাবে ধরে নেয়, স্প্যাম হিসাবে ধরে নেয়, যেটা একটা সাডেন টাইম পরে দেখা যাচ্ছে আপনার সব কিছু ঠিকঠাক রেডি, আপনি দিতে গিয়ে তখন আর দিতে পারছেন না, বা আপনার ওইটা হচ্ছে কনফার্ম হচ্ছে না। তো এইভাবে না দিয়ে একদম ফুলি রেডি করে সব কিছু যখন মনে হচ্ছে ওকে ফাইন না পারফেক্ট। আর গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভের জন্য মিনিমাম 4 মাস 6 মাস যখন একটা ওয়েবসাইটের বয়স হয়ে যায়, আমি মনে করি তখনই অ্যাডসেন্সের মধ্যে অ্যাপ্লাই করাটা ভালো। কারণ এই সময়টার মধ্যে ওয়েবসাইটে একটা পজিশন হোল্ড করে, ওয়েবসাইটের ডিএপিএ, কন্টেন্টের ব্যাপার স্যাপার, ট্রাফিক মোটামুটি আসার যে জেনারেট হওয়ার যে ব্যাপার স্যাপার, এটা একটু কনফার্ম হয়ে গেলে তারপর হচ্ছে অ্যাডসেন্সে আসেন, দেন হচ্ছে আপনি অ্যাপ্রুভ করেন, ইনশাল্লাহ অ্যাপ্রুভ পেয়ে যাবেন। অ্যাডসেন্স আহামরি কোনো ব্যাপার না, ইউটিউব করলে অনেক টিউটোরিয়াল আছে, অনেক বেটার টিউটোরিয়াল আছে, সো এখান থেকে পেয়ে যাবেন। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হয়তো বা অফ পেজ নিয়ে কথা বলবো, অফিসিয়ালি ক্লাস এবং আনঅফিসিয়ালি ক্লাস যেটাই বলি না কেন।